যে রাতের ঘটনা বলতে যাচ্ছি, সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত। আমি আর আমার বন্ধু ফয়সাল একসাথেই একটা মেসে ভাড়া থাকতাম। রাত তখন আনুমানিক 10টা বাজে। আমরা রাতের খাবার খেয়ে সবেমাত্র যার যার বিছানায় গায়ে এলিয়ে দিয়েছি। হঠাৎ ফয়সালের ফোনে ওর বাসা থেকে কল এলো। ফোনটা কানে লাগাতেই ওর মুখের রং পাল্টে যেতে দেখলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনটা রেখে দিয়ে প্রায় চিৎকার করে আমাকে বলল, নিশাত, সর্বনাশ হয়ে গেছে, বাবার অবস্থা খুব খারাপ, এক্ষুনি বাড়ি যেতে হবে। ওর অবস্থা দেখে আমার আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। আমরা দুজনেই দ্রুত তৈরি হয়ে নিলাম। আমাদের আরেক বন্ধু কাছাকাছি থাকতো, ওর কাছ থেকে বাইকটা চেয়ে নিলাম। রাতের বেলা রাস্তা ফাঁকা থাকবে ভেবেছিলাম, কিন্তু শহরে তখনও বেশ যানজট। সবকিছু পেরিয়ে ফয়সালদের বাড়ির গলিতে যখন বাইক ঢোকালাম, তখন প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। দূর থেকেই কান্নার আওয়াজ পাচ্ছিলাম। ফয়সালের বুকটা ধড়াস করে উঠল, আমারও গলা শুকিয়ে এলো। বাড়িতে ঢুকে দেখি ওর বাবা বিছানায় কাতরাচ্ছেন। মুখ দিয়ে অদ্ভুত গঙ্গানির শব্দ বের হচ্ছে, আর শরীরটা কেমন যেন বেঁকে যাচ্ছে। ফয়সালের মা আর বোন কান্নায় ভেঙে পড়েছেন। অবস্থা দেখে এক মুহূর্ত দেরি না করে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হলো। ফয়সাল যখন হাসপাতালের ঠিকানা বুঝিয়ে ফোনটা রাখতে যাবে, ঠিক তখনই একটা বিকট শব্দ করে ওর বাবার শরীরটা একদম স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য ঘরটা একেবারে চুপচাপ, শুধু ফয়সালের মায়ের চাপা কান্নার শব্দ। তারপরই দেখলাম আঙ্কেলের মুখ দিয়ে গেজলার মতো সাদা ফেনা বের হতে শুরু করেছে। ফেনা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল কেউ যেন সাবানের ফেনা মুখে লাগিয়ে দিয়েছে। অল্প সময়ের মধ্যেই তার পুরো শরীরটা কেমন ফ্যাকাশে সাদাটে হয়ে যেতে শুরু করলো। কান্নার রোল পড়ে গেল পুরো বাড়িতে। ফয়সাল ওর বাবার বুকের ওপর আশ্রে পড়ে চিৎকার করে কাঁদছে। পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। তারা যখন আঙ্কেলের অবস্থা দেখল, বিশেষ করে মুখের ফেনা আর শরীরের দ্রুত পরিবর্তন, তখন নিজেদের মধ্যে কানা ঘষা শুরু হলো। কেউ একজন হয়তো আড়ালে গিয়ে পুলিশকে খবর দিয়ে দিয়েছিল, কারণ অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছিল সবার কাছে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স আর পুলিশের জিপ একসাথে এসে হাজির হলো। ততক্ষণে পুরো এলাকা মানুষে গিজগিজ করছে। পুলিশ এসে পরিস্থিতি দেখলো, পরিবারের সদস্যদের সাথে কথা বলল। তাদের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল তারাও ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না। একজন অফিসার সরাসরি বলে দিলেন, লাশ পোস্টমর্টেম করতে হবে, এটা এখন একটা পুলিশ কেস। ফয়সালের পরিবারের পক্ষ থেকে অনেক অনুনয় বিনয় করা হলো, কিন্তু পুলিশ তাদের সিদ্ধান্তে অটল। তারা বলল, লাশ এখনই আমাদের সাথে মর্গে নিয়ে যেতে হবে। আপনাদের মধ্যে থেকে কেউ সাথে যেতে চাইলে যেতে পারেন, নয়তো আমরাই নিয়ে যাব। ফয়সাল কোনোভাবেই তার বাবার লাশ একা ছাড়তে রাজি ছিল না। সে সাথে সাথে অ্যাম্বুলেন্সে উঠে পড়ল। ওর অবস্থা দেখে আমি আর ওকে একা ছাড়তে পারলাম না। আমি ওর সাথে উঠলাম। ফয়সালের বাবার লাশটা একটা স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হলো। অ্যাম্বুলেন্সের ভেতরে তখন আমরা 3 জন, আমি, ফয়সাল আর চালক, আর আমাদের পেছনে পুলিশের জিপ। রাত তখন প্রায় 12:30। রাস্তাঘাট একদম ফাঁকা। অ্যাম্বুলেন্স মাঝারি গতিতে হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছিল। চারদিকে একটা গুমোট পরিবেশ। ফয়সাল নিঃশব্দে কাঁদছিল, আর আমি ওর কাঁধে হাত রেখে বসেছিলাম। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই পরিবেশটা কেমন যেন ভারী হয়ে এলো। অ্যাম্বুলেন্সের ভেতরটা হঠাৎ করে কেমন ঠান্ডা লাগতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর ড্রাইভার হঠাৎ গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করালো। পিছনের ছোট কাছের দরজাটা খুলে সে বলল, স্যার, প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, 1 মিনিটের মধ্যে আসছি। এ বলে সে গাড়ি থেকে নেমে রাস্তার পাশের অন্ধকারে মিলিয়ে গেল। পুলিশের জিপটা আমাদের থেকে কিছুটা দূরে থেমেছে। হয়তো তারাও কারণটা বুঝতে পেরেছে। অ্যাম্বুলেন্সের ভেতরে এখন শুধুই আমরা 2 জন আর ফয়সালের বাবার লাশ। লাশটা একটা সাদা চাদরে ঢাকা। অদ্ভুত এক নীরবতা। হঠাৎ ফয়সাল আমার হাতটা খামচে ধরল। আমি ওর দিকে তাকাতেই ওই ইশারায় ওর বাবার লাশের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। ফয়সালের বাবার লাশটা যা চাদরে ঢাকা ছিল, সেটা এমনভাবে কাঁপছিল যেন কোনো জীবন্ত মানুষকে ধরে কেউ প্রচণ্ড জোরে ঝাঁকাচ্ছে। স্ট্রেচারটা পর্যন্ত থরথর করে কাঁপছিল, অথচ তার মৃত্যু বাড়িতে নিশ্চিত হয়ে গিয়েছিল। আমরা 2 জন ভয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মনে হচ্ছিল যেন কোনো এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা। ভয়ে আমাদের 2 জনেরই গলা শুকিয়ে কাঠ। কি করব, কি বলবো, কিছুই মাথায় আসছিল না। অ্যাম্বুলেন্সের ভেতরের আবছা আলোয় আমি দেখছিলাম ফয়সালের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কাঁপা কাঁপা গলায় নিশাত ফিসফিস করে বলে উঠল, এমন নয় তো যে আঙ্কেল এখনো জীবিত? ওর কথাটা আমার কানে যেতেই বুকের ভেতরটা ধক করে উঠল। এমন অসম্ভব ভাবনার কথা শুনে আমি ফয়সালের দিকে তাকালাম। আর ঠিক সেই মুহূর্তে যেমন হঠাৎ করে শুরু হয়েছিল, ঠিক তেমনি হঠাৎ করেই লাশের কাঁপুনিটা থেমে গেল। সবকিছু আবার আগের মতো নিথর, নিশ্চুপ। স্ট্রেচারে লাশটা এমনভাবে পড়ে রইল
যেন কিছুই ঘটেনি, কিন্তু যা ঘটার তা ঘটে গেছে। আমাদের দুজনের মনের ভেতর যে ভয় ঢুকেছে তার বের হওয়ার নয়। এমন সময় দেখলাম পেছনের পুলিশের জিপটা আমাদের অ্যাম্বুলেন্সের কাছাকাছি চলে এসেছে। একজন অফিসার জিপ থেকে নেমে এদিকে এগিয়ে আসছেন। অ্যাম্বুলেন্স থামানো দেখে তিনি কাছে এসে ড্রাইভারের কেবিনের জানালায় টোকা দিলেন। তারপর পেছনের দরজা খুলে আমাদের দেখে কিছুটা অবাক হলেন। কর্কশ গলায় জিজ্ঞাসা করলেন, অ্যাম্বুলেন্স থামানো কেন? ফয়সাল কিছুটা ধাতস্থ হয়ে ঢোক গেলে বলল, ড্রাইভার একটু ওয়াশরুমে গেছে। অফিসারটি তার উত্তরে সন্তুষ্ট হলেন বলে মনে হলো না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে একবার লাশের দিকে আর একবার আমাদের দিকে তাকালেন। তারপর ফয়সালকে উদ্দেশ্য করে বললেন, তুমি একটু নেমে এসো তো, কথা আছে। ফয়সালের নামার কথা শুনেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার চোখের ভয়টা তখন স্পষ্ট দেখা যাচ্ছিল। একটু আগে লাশের মধ্যে যে অদ্ভুত প্রতিক্রিয়া হয়েছে, তারপর থেকে আমি এক মুহূর্তের জন্য এই লাশের সাথে একা থাকতে চাইছিলাম না। পুলিশ অফিসার যদি ফয়সালকে দূরে নিয়ে যায়, তাহলে এই বদ্ধ অ্যাম্বুলেন্সের ভেতর আমি একা কি করব? এই চিন্তাটা মাথায় আসতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হলো। ফয়সাল আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমাদের দৃষ্টির ভাষা হয়তো আমরা দুজনেই বুঝতে পারছিলাম। অফিসারটি এবার ধমকেশ্বরে বললেন, কি হলো? এতক্ষণ লাগছে কেন? তাড়াতাড়ি নামো। ফয়সাল আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স থেকে নামলো। আমি দেখলাম পুলিশ অফিসারটা ওকে নিয়ে তাদের জিপের দিকে এগিয়ে গেল। পুলিশের জিপটা আমাদের অ্যাম্বুলেন্স থেকে প্রায় 7-8 গজ দূরে দাঁড় করানো ছিল। অফিসার ফয়সালকে নিয়ে সেদিকে যেতেই আবছা অন্ধকারে তারা যেন মিলিয়ে গেল। এবার আমার ভেতরের ভয়টা 1000 গুণ বেড়ে গেল। আমি একবার চাদরে ঢাকা নিথর লাশটার দিকে তাকাচ্ছিলাম, আরেকবার দরজার বাইরে ফয়সালকে দেখার ব্যর্থ চেষ্টা করছিলাম। প্রতিটা সেকেন্ড আমার কাছে ঘন্টার মতো মনে হচ্ছিল। অন্যদিকে ড্রাইভারেরও ফিরে আসার কোনো নামগন্ধ নেই। আমি একাই লাশের সাথে থাকতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই বুঝি লাশটা আবার নড়ে উঠবে। হঠাৎ একটা গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দে আমি চমকে দরজার দিকে তাকালাম। যা দেখলাম তাতে আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। পুলিশের জিপটা আমাদের পাশ কাটিয়ে সামনের হাসপাতালের দিকে চলে গেল। কিন্তু ফয়সাল কই? ওরা কি ফয়সালকে নিয়েই চলে গেল? আমাকে এখানে একা ফেলে? এখন আমার অবস্থা আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেল। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। আয়াতুল কুরসি যা মনে আসছিল তাই বের বের করে পড়তে লাগলাম। ঠিক এমন সময় ড্রাইভার ফিরে এলো। তাকে দেখে আমার মনে যেন কিছুটা স্বস্তি ফিরে এলো। সে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলতে খুলতে বলল, দরজা খোলা কেন? আর আপনার সাথে যে আরেকটা ছেলে ছিল সে কোথায়? আমি কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনাটা খুলে বললাম। আপনি যখন দূরে গিয়েছিলেন তখন পুলিশের জিপটা কাছে এসেছিল। অ্যাম্বুলেন্স থামানোর কারণ জিজ্ঞাসা করার পর ওরা আমার বন্ধুকে কথা বলার জন্য ডেকে নিয়ে গেল। আমি দেখলাম ও যাওয়ার 5-7 মিনিট পর পুলিশের জিপটার সামনে চলে গেল। আমি বুঝতে পারছি না ওরা কি আমার বন্ধুকে নিয়ে গেল। ড্রাইভার আমার কথা শুনে খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা নিল। সে আমাকে আশ্বস্ত করে বলল, ও এই ব্যাপার, যেহেতু এটা একটা পুলিশ কেস আর ওই ছেলেটা মৃতের ছেলে, তাই জিজ্ঞাসাবাদের জন্য হয়তো অফিসাররা আপনার বন্ধুকে তাদের জিপে করে নিয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, তারাও তো হাসপাতালে যাচ্ছে আর আমরা তো হাসপাতালে যাচ্ছি। তার কথাগুলো যুক্তিযুক্ত মনে হলো, আমার মন মানছিল না। সে কথাগুলো বলে দরজার দিকে ইশারা করে বলল, দরজাটা লাগিয়ে দিন। এই বলে সে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল। আমি এতটাই ভয় আর বিহ্বলতার মধ্যে ছিলাম যে তাকে এটা বলার সুযোগই পেলাম না যে আমাকে যেন তার পাশের সিটে বসতে দেওয়া হয়। দরজাটা লাগাতেই একটা যান্ত্রিক শব্দ করে লক হয়ে গেল। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো আর আমি পেছনে এক রহস্যময় লাশের সাথে আবারও একা হয়ে গেলাম। অ্যাম্বুলেন্সটা আবার চলতে শুরু করেছে। পেছনের বন্ধ জায়গায় আমি আর ফয়সালের বাবার লাশ। বাইরের রাস্তার আবছা আলো মাঝে মাঝে কাচের জানালা দিয়ে ভেতরে এসে পড়ছে, আবার মিলিয়ে যাচ্ছে। এই আলো আধারির খেলা আমার ভয়টাকে আরো বাড়িয়ে তুলছিল। 10-15 মিনিট কেটে গেল। আমি বারবার চেষ্টা করছিলাম লাশের দিক থেকে চোখ সরিয়ে রাখতে, কিন্তু পারছিলাম না। আমার সমস্ত মনোযোগ যেন ওই সাদা চাদরের দিকে আটকে ছিল। মনের ভেতর একটাই ভয়, আবার যদি ওটা নড়ে ওঠে। আমার ভয়টা সত্যি হলো। হঠাৎ করে লাশটা ঠিক আগের মতোই নিজে নিজে ঝাঁকুনি খেতে শুরু করলো। এবার ঝাঁকুনির পরিমাণটা যেন আরো বেশি মনে হচ্ছিল। চাদরের নিচে থাকা শরীরটাকে কেউ যেন আছাড় মারছে। স্ট্রেচারটা এমনভাবে নড়ছিল যে অ্যাম্বুলেন্সের বডির সাথে বাড়ি খেয়ে খটখট শব্দ হচ্ছিল। এই দৃশ্য দেখে আমার আর সহ্য হলো না। আমি গলার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ড্রাইভারকে ডাকতে শুরু করলাম, ড্রাইভার, ড্রাইভার, গাড়ি থামান, প্লিজ গাড়ি থামান। কিন্তু অদ্ভুত ব্যাপার, ড্রাইভার আমার ডাকে কোনো সাড়াই দিচ্ছিল না। আমি তার কোনো প্রতিক্রিয়াই পেলাম না। অ্যাম্বুলেন্সটা একই গতিতে এগিয়ে চলছিল। ভয়ের চোটে আমি দরজার এক কোণে গিয়ে একদম গুটিসুটি মেরে বসলাম। আমার মাথা কাজ করছিল না। একদিকে লাশের এই ভয়ঙ্কর আচরণ, অন্যদিকে ড্রাইভারের এই রহস্যজনক নীরবতা, সবকিছু মিলিয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। কেন ড্রাইভার আমার চিৎকার শুনতে পাচ্ছে না?
কাছের পার্টিশন ভেদ করে কি আমার আওয়াজ যাচ্ছে না? লাশের ঝাঁকুনিটা কয়েক মিনিট পর আবার নিচ থেকেই থেমে গেল। আমি কিছুটা সাহস সঞ্চয় করে ওই লাশের পাশ ঘেঁষে ড্রাইভারের কেবিনের দিকে এগিয়ে গেলাম। কেবিনটাকে আলাদা করার জন্য একটা ছোট্ট কাছের জানালা ছিল। আমি মরিয়া হয়ে সেই কাছের জানালাটা সরানোর চেষ্টা করলাম ড্রাইভারকে ডাকার জন্য, কিন্তু জানালাটা কোনোভাবেই সরাতে পারছিলাম না। যেন ওটা বাইরে থেকে লক করা। ওই ছোট্ট কাছের ভেতর দিয়ে আমি ড্রাইভারকে দেখছিলাম। সে খুব স্বাভাবিকভাবে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। তার ভাবভঙ্গি দেখে মনেই হচ্ছিল না যে পেছনের সিটে কেউ বাঁচার জন্য আর্তনাদ করছে বা তার কানে কোনো চিৎকার পৌঁছাচ্ছে। সে যেন তার নিজের জগতে বিভোর। তখন নিজেকে আমার পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হচ্ছিল। একটা মৃত শরীরের মধ্যে এমন অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখে আমার এতদিনের জমানো সব সাহস যেন কর্পূরের মতো উবে গেছে। আমি বরাবরই নিজেকে সাহসী ছেলে ভাবতাম, ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু আজ নিজের চোখের সামনে যা দেখছিলাম তা কোনো যুক্তির ধার ছিল না। আমি মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম, দরুদ পড়ছিলাম, কিন্তু ভয় সব কেমন গলিয়ে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সের একদম দরজার সাথে পিঠ লাগিয়ে কোনো মতে দাঁড়িয়েছিলাম। আমার হাত পা কাঁপছিল, মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। যদি এই লাশটা উঠে দাঁড়ায়, যদি এই লাশটা হঠাৎ করে উঠে বসে, অথবা যদি এক ঝটকায় চাদরটা সরিয়ে আমার মুখোমুখি হয়, তাহলে আমার কি হবে? এই চিন্তাটা মাথায় আসতেই আমার শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে হচ্ছিল আমি হয়তো ভয়ে মারা যাব। অ্যাম্বুলেন্সটা একটা চলন্ত কফিনের মতো মনে হচ্ছিল, আর আমি সেই কফিনের ভেতর আটকে পড়া এক অসহায় যাত্রী। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মাথা থেকে সবকিছু উড়ে গিয়েছিল। আমার মনেই ছিল না যে আমার পকেটে একটা মোবাইল ফোন আছে, যা দিয়ে আমি বাইরের জগতের সাথে যোগাযোগ করতে পারি। হঠাৎ করে ফোনটার কথা মনে পড়তেই আমি কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইলটা বের করলাম। দ্রুত ফয়সালের নম্বরে কল দিলাম, কিন্তু ফোনটা সুইচ অফ বলছিল। আমি অনবরত চেষ্টা করতে লাগলাম, কিন্তু প্রতিবারই একই উত্তর। এদিকে ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। আমার মনে হচ্ছিল এই লাশটা এবার এমন কোনো দৃশ্য আমাকে দেখাবে যা সহ্য করতে না পেরে আমি হয়তো ভয়েই মারা যাব। এমন সময় অ্যাম্বুলেন্সটা রাস্তার কোনো গর্তে পড়ে খুব জোরে একটা ঝাঁকি খেল। ঝাঁকিটা এতটাই তীব্র ছিল যে আমি নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। দরজার কোণ থেকে ছিটকে গিয়ে সরাসরি লাশটার ওপর হুমড়ি খেয়ে পড়লাম। আমার শরীরটা লাশের ওপর পড়ার সাথে সাথেই যেন 1000 ভোল্টের শক খেলাম। একটা বরফ শীতল শক্ত কিছুর স্পর্শ। আমি এক মুহূর্ত দেরি না করে এক লাফে সেখান থেকে সরে দাঁড়ালাম। আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসছিল। মনে হচ্ছিল ভয় আমার রক্ত চলাচল বন্ধ করে দিচ্ছে। হৃৎপিণ্ডটা এমনভাবে লাফাচ্ছিল যেন এক্ষুনি বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। আমি আমার উন্মাদের মতো চিৎকার করে ড্রাইভারকে ডাকতে শুরু করলাম। অ্যাম্বুলেন্সের ভেতরের দেয়ালে আমার দুর্বল হাত দিয়ে সজোরে বাড়ি মারতে লাগলাম। কেউ আছেন? আমাকে বাঁচান, গাড়ি থামান। বারবার আঘাত করতে করতে আমার হাতের ছাল উঠে গিয়ে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু কোনো লাভ হলো না। আমার আর্তনাদ যেন ওই বদ্ধ বাক্সের মধ্যে মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ আমি লাশের দিকে তাকিয়ে জমে গেলাম। আমার চিৎকার থেমে গেল। লাশটি এবার আর শুধু কাঁপছিল না, সে এমনভাবে অঙ্গভঙ্গি করতে শুরু করেছে যা দেখে আমার মনে হলো যেন একটা মাটির পুতুলের শরীরে কেউ প্রাণ সঞ্চার করার চেষ্টা করছে। শরীরের যতটুকু অংশে সে অদৃশ্য কিছু প্রবেশ করছে, ততটুকু অংশই যেন জীবিত হয়ে উঠছে। প্রথমে ডান হাতটা বেঁকে গিয়ে উপরে উঠে গেল, তারপর পা দুটো খিঁচুনি দিয়ে ভাঁজ হয়ে গেল। এই দৃশ্য দেখে আমি চিৎকার করার শক্তিও হারিয়ে ফেললাম। আমার চোখ স্থির হয়ে গিয়েছিল। আমি চোখ বন্ধ করতে পারছিলাম না। এক দৃষ্টিতে ওই ভয়ঙ্কর ঘটনার দিকে তাকিয়েছিলাম। লাশটা একটা সাদা চাদরে ঢাকা ছিল। ফয়সালের বাবার চিরচেনা অবয়বটাকেও আজ আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস বলে মনে হচ্ছিল, কারণ আমি জীবনেও কোনো মৃত মানুষকে এভাবে নড়াচড়া করতে বা অঙ্গভঙ্গি করতে দেখিনি। নিঃসন্দেহে এটা একটা গায়ে কাটা দেওয়ার মতো পরিবেশ ছিল। এরপর যা ঘটল তা আমার কল্পনারও বাইরে ছিল। আমি দেখলাম ফয়সালের বাবার লাশটা শুধু নড়াচড়াই করছে না, বরং চাদরের ভেতর থেকে একটা অস্বাভাবিক গঙ্গানির শব্দ ভেসে আসছে। চাপা বিকৃত একটা আওয়াজ, যেন কেউ গলা টিপে ধরার পরেও কথা বলার চেষ্টা করছে। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। প্রচণ্ড ভয়ে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি তখন মনে মনে ভাবছিলাম, আমি জ্ঞান হারাচ্ছি না কেন? আমার দু চোখ বন্ধ হয়ে যাচ্ছে না কেন? আমি তো আর এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারছিলাম না। গঙ্গানির আওয়াজটা আস্তে আস্তে আরো জোরালো হচ্ছিল, আরো স্পষ্ট হচ্ছিল। আমি আবার ড্রাইভারকে চিৎকার করে ডাকতে লাগলাম। ফয়সালকে অনবরত কল করার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো দিক থেকেই কোনো সাহায্য পাচ্ছিলাম না। আমি শুধু আল্লাহর কাছে অনবরত দোয়া করছিলাম যেন এই দুঃস্বপ্নটা তাড়াতাড়ি শেষ হয়। আমি অ্যাম্বুলেন্সের দরজার কোনায় দাঁড়িয়ে অঝরে কাঁদছিলাম। আমার শরীর মন কোনোটাই আর আমার নিয়ন্ত্রণে ছিল না। মনে হচ্ছিল আমার চারপাশের পৃথিবীটা ভেঙে পড়ছে। ঠিক এমন সময় আমি দেখলাম
সেই ভয়ঙ্করতম দৃশ্য, ফয়সালের বাবার লাশটা যতক্ষণ ধরে ছটফট করছিল সেটা এখন খুব ধীর গতিতে স্ট্রেচারের উপর উঠে বসেছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে এমন একজন মানুষ উঠে বসছে যাকে কয়েক ঘন্টা আগে আমি নিজের চোখে মৃত অবস্থায় দেখেছি। যে মানুষটার লাশ আমি আর ফয়সাল মিলে ধরাধরি করে অ্যাম্বুলেন্সের স্ট্রেচারেও শুয়ে দিয়েছিলাম। এই অবস্থা দেখে আমার বোধশক্তি, চিন্তা, চেতনা সব কিছু যেন হারিয়ে যেতে শুরু করলো। প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখার চেয়ে মৃত্যু অনেক সহজ। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে দোয়া কালাম যা কিছু মুখস্থ ছিল সব ভুলে গেলাম। আমার মাথা যেন একদম ফাঁকা হয়ে গিয়েছিল। আমি দেখলাম লাশটা উঠে বসার সাথে সাথেই তার মুখ থেকে সাদা চাদরটা সরে গেল। ফয়সালের বাবাকে আমি অনেকবার দেখেছি, উনি খুব ভালো একজন মানুষ ছিলেন, কিন্তু আজ তার চেহারাটা এমন বিকট আর বিভৎস দেখাচ্ছিল যে সেটা ভাষায় প্রকাশ করে কখনোই সেই পরিবেশের ভয়াবহতা বোঝানো সম্ভব না। তার চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে কোনো মনি নেই, শুধু সাদা। মুখটা হা করে খোলা, আর সেখান থেকে সেই গুঙ্গানির শব্দটা বের হচ্ছে। চামড়াগুলো কেমন যেন কুঁচকে গেছে, আর ফ্যাকাশে রংটা আরো প্রকট হয়েছে। চেনা মুখটাই যেন কোনো এক অজানা কারণে অচেনা আর ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই চেহারা দেখার পর আমার দুই চোখে যেন কালো অন্ধকার নেমে এলো। আমার শরীর আর আমার ভার বহন করতে পারছিল না। আমার শুধু এটুকু মনে আছে, আমি দাঁড়ানো অবস্থা থেকেই মেঝের ওপর লুটিয়ে পড়ে গেলাম। হঠাৎ আমি ওই ভয়ঙ্কর দৃশ্য আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললাম। আমি কতক্ষণ ওই অ্যাম্বুলেন্সের ভেতর একটা ভয়ঙ্কর অবয়বের সাথে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম তা আমি জানি না। 1 মিনিট, 10 মিনিট নাকি 1 ঘন্টা, আমার কোনো ধারণাই নেই। আমার চেতনা যখন ফিরে এলো তখন চারদিক নিস্তব্ধ। অ্যাম্বুলেন্সটা কোথাও থেমে আছে। আমি চোখ খোলার আগেই আমার মাথায় সেই শেষ দৃশ্যটা ভেসে উঠল। আমার সমস্ত শরীর ভয়ে অবশ্যই আসতে লাগলো। আমি কি তাহলে বেঁচে আছি, নাকি? আমি খুব ধীরে ধীরে চোখ খুললাম, আর চোখ খুলে যা দেখলাম তাতে আমার আফসোসের শেষ রইল না। আমার মনে হলো জ্ঞান না ফেরাই ভালো ছিল, কারণ জ্ঞান হারানোর আগে আমি ফয়সালের বাবার লাশকে যে অবস্থায় দেখেছিলাম ঠিক সেই অবস্থাতেই লাশটা স্ট্রেচারের ওপর বসে আছে, স্থির কিন্তু বসে আছে। সেই বিভৎস চেহারা নিয়ে সে আমার দিকেই তাকিয়ে আছে বলে মনে হলো, যদিও তার চোখে কোনো দৃষ্টি ছিল না। আমি ভয়ে একটা চিৎকার দিয়ে উঠলাম, আর আমার চিৎকারটা শেষ হতে না হতেই লাশটা নড়ে উঠল। এবার সে আমার দিকে তাকালো, তার মাথাটা খুব আঁকা বাঁকা ভাবে আমার দিকে ঘুরল। সেই সাদা চোখ দুটো যেন আমার আত্মাকে ফোর করে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার হৃদস্পন্দন বুঝি এবার সত্যি বন্ধ হয়ে যাবে। আমি দেখলাম ধীরে ধীরে লাশটা স্ট্রেচার থেকে নেমে আমার মুখোমুখি হয়ে বসলো। আমার আর তার মধ্যে দূরত্ব মাত্র কয়েক হাত। এই অবস্থা দেখে আমি আল্লাহ গো বলে এক চিৎকার দিয়ে উঠলাম এবং আবারও জ্ঞান হারালাম। আমার শুধু মনে আছে, জ্ঞান হারানোর আগে আমি দেখেছিলাম সে অবয়বটা আমার দিকে এগিয়ে আসছে। দ্বিতীয়বার যখন আমার জ্ঞান ফিরল তখন আমার নাকে একটা পরিচিত হাসপাতালের গন্ধ এলো। আমি চোখ মেলে দেখলাম আমি একটা হাসপাতালের বেডে শুয়ে আছি, আর আমার পাশে একটা চেয়ারে বসে আছে ফয়সাল। ওর চোখ মুখে রাজ্যের চিন্তা। আমাকে চোখ মেলতে দেখেই ও প্রায় লাফিয়ে উঠে আমার কাছে এলো। আমি ফয়সালকে দেখা মাত্রই হাউমাউ করে কেঁদে ফেললাম। ওকে জড়িয়ে ধরে বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগলাম। আমার শরীর তখনও থরথর করে কাঁপছিল। বেশ খানিকক্ষণ কাঁদার পর আমার ভেতরের জমাট বাঁধা ভয়টা কিছুটা হালকা হলো। আমি তখন খুব রাগ আর ক্ষোভ নিয়ে ফয়সালকে বললাম, তুই আমাকে ওই অ্যাম্বুলেন্সে একা ফেলে কেন গেলি? আমি তোকে কতবার কল করেছি, তুই আমার কল কেন ধরলি না? আমার অবস্থা দেখে ফয়সাল বুঝতে পারছিল যে আমার সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে, তবে ঠিক কতটা ভয়ঙ্কর কিছু ঘটেছে সেটা হয়তো কল্পনা করতে পারছিল না। ও আমাকে শান্ত করার চেষ্টা করলো। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হ নিশাত, প্লিজ শান্ত হ। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ওদের জিপে করে নিয়ে গিয়েছিল, তাই আমি আর অ্যাম্বুলেন্সে ফিরতে পারিনি। আর আমার ফোন আমার সাথেই ছিল, কিন্তু সত্যি বলছি আমি তোর কোনো কল পাইনি। ওরা আমাকে তোকে কিছু বলে যাওয়ার সুযোগটুকুও দেয়নি। এরপর আমি কান্নারত চোখেই ওকে পুরো ঘটনাটা খুলে বললাম। অ্যাম্বুলেন্সে ঘটা প্রতিটি মুহূর্তের কথা, লাশের ঝাঁকুনি, ড্রাইভারের নীরবতা, গুঙানির শব্দ, লাশটার উঠে বসা, সেই বিভৎস চেহারা আর আমার জ্ঞান হারানোর কথা, সবকিছু। আমি যখন কথাগুলো বলছিলাম ফয়সালের চেহারার অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল যে ওর কাছে ঘটনাটা পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। হয়তো ও ভাবছিল আমি অতিরিক্ত ভয় আর মানসিক চাপের কারণে হ্যালোসিনেশন দেখেছি। কিন্তু আমার শারীরিক অবস্থা দেখে ও হয়তো বিশ্বাস করতে বাধ্য হলো, কারণ ফয়সাল দেখছিল যে আমার শরীর তখনও কাঁপছে, আমার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক জোরে চলছে, আর আমার চোখ দুটো ভয়ে লাল হয়ে আছে। আমার কাছে মাফ চাইলো, বললো, আমাকে মাফ করে দিস দোস্ত। আমি যদি জানতাম এমন কিছু হবে আমি তোকে কোনো দিনও একা ছাড়তাম না। এরপর ফয়সাল নিজে আমাকে মেসে পৌঁছে দিয়ে আবার হাসপাতালে ফিরে গেল ওর বাবার লাশের বাকি ফর্মালিটিসগুলো সম্পন্ন করার জন্য। সেই রাতের পর আমি প্রচণ্ড জ্বরে পড়লাম।
প্রায় 1 সপ্তাহ ভুগেছি। শরীর ঠিক হওয়ার পর আমি আর মেসে থাকিনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ঘটনা শুরু করি। উনি জানিয়েছেন যে ওনাদের বংশে ছেলের সংখ্যা কম। ওনার কিন্তু বড় 3 বোন রয়েছে। ইমন ভাইয়ের জন্ম 1994 সালে। ওনার যখন জন্ম হয়, ওনার মা একটা মানত করেছিলেন যে ওনাকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন, কারণ 3 মেয়ের পর 1 ছেলে। ওনার যদিও বা আরও একটা ছোট ভাই হয়েছে পরবর্তীতে। উনি জানিয়েছেন যে ওনার জন্মের ঠিক 5 দিন, যখন এই 5 দিনের দিন রাতের বেলা ওনার মা উনি খেয়াল করেন যে এই ইমন ভাইয়ের পেটের উপরে, তারপর সাইড দিয়ে কেমন যেন আঠালো কিছু পদার্থ উঠে। যখন লাইট জ্বালিয়েছেন, উনি দেখতে পেলেন চতুর্দিকে রক্ত। দেখা গেল যে ওনার জন্মের পর ওনার নাভিতে যে বাঁধনটা দেওয়া হয়েছিল এটা লুজ হয়ে গেছে। এখান থেকেই মূলত রক্তপাত হয়েছে বলে অনুমান করেছেন। তবে এটা কিন্তু লুজ হওয়ার কথা ছিল না। যাক, আল্লাহর রহমতে এটা নিয়ে খুব বেশি সমস্যা হয়নি। তবে উনি জানিয়েছেন যে ছোটবেলা থেকেই ওনার বদ নজর লাগতো খুব মারাত্মকভাবে। অনেকে থাকে না যে খুব দ্রুতই আক্রান্ত হয়ে যায় বদ নজরের কারণে, উনি তেমন। উনি জানিয়েছেন বর্তমানে ওনার হাইট 5 ফুট 11 ইঞ্চি। উনি সুদর্শন দেখতে, এটা উনি জানিয়েছেন। উনি ছবিও ইমেইলে পাঠিয়েছেন, আমি দেখেছি ছবিটা। মাশাল্লাহ, উনি আসলেই সুদর্শন একজন মানুষ। ওনার এই কারণেই মূলত বদনজর লাগে বলে অনেকে মনে করেন, কিন্তু শুধুই কি এই কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে? ওনার নানা, উনি কিন্তু ঝাড়ফুঁক জানতেন। ঝাড়ফুঁক জানলেও উনি ঝাড়ফুঁক করার পর মারাত্মক কিছু সমস্যা হয়ে যেত পরিবারের অন্য সদস্যদের উপরে। নানা কিন্তু ঝাড়ফুঁক শিখেছিলেন তার আপন ফুফুর কাছ থেকে। তবে ফুফুর কাছ থেকে ঝাড়ফুঁক শিখলেও ফুফুর কাছ থেকে অনুমতি নিতে পারেননি। ফুফু ইন্তেকাল করেছিলেন। যেহেতু অনুমতির একটা ব্যাপার থাকে এই ধরনের কাজগুলোতে, যেহেতু উনি অনুমতি নিতে পারেননি, এই কারণেই হয়তোবা উনি কারো চিকিৎসা করলে, ঝাড়ফুঁক করলে পারিবারিক মারাত্মক সমস্যার মুখোমুখি উনি হতেন, ওনার পরিবারের সদস্যরাও হতো। প্রিয় লিসেনার্স, এটা তো একদম শুরুর দিকের কথা বললাম। উনি জানিয়েছেন ওনার নানা বাড়ি দাদা বাড়ি একই জায়গাতে, অর্থাৎ ওনার নানা বাড়ি দাদা বাড়ি একই উপজেলাতে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়াতে। ওনার বোন, যিনি সবার বড় আর কি, ওনার থেকে 9 বছরের বড় তিনি। ওনা তো ঢাকাতে থাকতেন। ঢাকার মিরপুরে যেখানে থাকতেন ওই বাড়িটা নাকি অনেক পুরনো, ওই পাকিস্তান পিরিয়ডে এটা তৈরি করা হয়েছিল বা তারও আগে তৈরি করা হয়ে থাকতে পারে। বাড়িটা ছিল 3 তলা। এই 3 তলার এই যে বাড়িটা, এই বাড়ির যিনি মালিক ছিলেন, ওনার 2 জন স্ত্রী ছিলেন। দেখা যেত যে একটা ফ্লোরে ওনারা থাকলে অন্য 2টা ফ্লোর 2 স্ত্রী থাকতেন আর কি। এইভাবে আর কি এটা বন্টন করা ছিল। সন্ধ্যার দিকে যখন এই যে ইমন ভাই সহ ওই যে ভদ্রলোক যিনি বাড়ির মালিক, তারও তো 2টো পরিবার, যেহেতু সন্তানাদি আছে, সবাই মিলে কিন্তু ছাদে খেলতেন। সন্ধ্যার আগ দিয়ে ওই ভদ্রলোকের 2য় স্ত্রী উনি এসে বাচ্চাদেরকে ছাদ থেকে নামিয়ে দিয়ে ছাদের যে দরজাটা এটা বন্ধ করে দিতেন। কেননা সন্ধ্যার পর বাচ্চারা ছাদে খেলাধুলা করুক এটা উনি পছন্দ করতেন না। এর পেছনে কারণও ছিল। ওনারা যখন নতুন বাড়িতে উঠলেন তখন দেখা গেল যে ওই ভদ্রলোকের 2য় স্ত্রী উনি এভাবে সন্ধ্যার দিকে ওনাদের বাচ্চা কাচ্চা সহ এই ইমন ভাই, ওনার বোন সবাইকেই নামিয়ে দেন। না নামতে চাইলে একটু রাগারাগিও করেন। নামিয়ে দেবার পর দেখা গিয়েছে মাগরিবের আজান হয়ে গেছে। কিছুক্ষণ পর ছাদের উপর থেকে ধুমধাম আওয়াজ আসতো। তখন এই ইমন ভাই, ওনার বোন, তারা আক্ষেপ করে বলতেন যে দেখলা, আমাদেরকে নামাই দিয়ে নিজেদের বাচ্চাদেরকে এখন খেলার জন্য ছাদে উঠিয়ে দিয়েছে। একবার নাকি ইমন ভাই রাগ করে ছাদে উঠেছিলেন। উনি উঠে দেখেন যে ছাদের দরজাটা ঠিকই বন্ধ, কিন্তু ধুমধাম আওয়াজ কিন্তু হচ্ছে। তখন উনি দ্রুত নিচে নেমে আসেন। উনি যখন পরিবারের সাথে বিষয়টা শেয়ার করেন তখন পরিবারের লোকজন বুঝতে পেরেছিল আসলে ওই যে ভদ্রমহিলা উনি কেন সন্ধ্যার আগেই বাচ্চাদেরকে জোর করেই ছাদ থেকে নিচে পাঠিয়ে দেন। এটা ছিল একটা কারণ। এই যে নানা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন
যে ইমন ভাইয়ের সবার বড় বোন তিনি তুলা রাশির। একবার নাকি তাকে সামনে বসিয়ে এই আপার দুই বৃদ্ধাঙ্গুলি সামনে রেখে উনি কিছু দোয়া পরে ফু দিয়ে বললেন যে দেখো তো কিছু দেখতে পাও কি না। উনি নাকি নখের দিকে তাকিয়ে চমকে উঠেছিলেন, চিৎকার দিয়ে উঠেছিলেন। উনি দেখেন যে সাদা দাড়িওয়ালা কেমন চেহারার একজন ব্যক্তি, দুই নখেই একই চেহারার ব্যক্তিকে দেখা যাচ্ছে। যখন চিৎকার দিয়ে উনি উঠেছেন তখন নানা বলেন যে খবরদার এই মেয়েকে কখনোই, যত সমস্যাই হোক না কেন, যেই যত অনুরোধ করুক না কেন, কখনো আসনে বসাতে দিবা না। কারণ তুলা রাশি হলেই যে সবাই সব কাজ পারবে, হাত চালান দিতে পারবে, বাটি চালান দিতে পারবে, তারপর জিন তাদের উপরে আসর করে ভিতরে ঢুকে কথা বলবে, এটা সত্য, কিন্তু সবাই এই কাজটা পারবে না, সবাই তার বডিতে এই লোড নিতে পারবে না। তুলা রাশি হলেই যে সবাই পারবে এমন কোনো কথা নাই। এই মেয়েটাই তার একটা জ্বলন্ত উদাহরণ। একে কোনোভাবেই কোনো আসনে বসানো যাবে না, যে যত অনুরোধ করুক না কেন। এটা কিন্তু এই ইমন ভাইয়ের মাকে খুব ভালোভাবেই নানা বলে দিয়েছিলেন। এরপর তো অনেকদিন কেটে গেছে, উনিও আস্তে আস্তে বড় হয়েছেন। যখন মোটামুটি ওনার বয়স কত, ওনার মোটামুটি 7-8 বছর বয়স এরকম একটা সময়, বা 8-9 বছর বয়স এরকম একটা সময়, তখনই তো ওই যেই বাড়িতে ভাড়া থাকতেন ওনারা, তখন ওই বাড়িতেই আছেন। বাড়ির মালিকদের সাথে ওনাদের খুবই ভালো সম্পর্ক ছিল। একবার হয় কি, ওই বাড়ির একটা ছেলে, ওই মালিকেরই ছেলে হঠাৎ করে মিসিং হয়ে যায়। কোথায় গেল থানায় ডায়েরি করা হয়, পুলিশরাও খুঁজে পাচ্ছে না, তার তো এভাবে হারিয়ে যাওয়ার কথাও না। এদিকে তা হুজুর কবিরাজ দেখানো শুরু করলেন, যে তারা চিন্তা করছেন যে কোথায় গেল, নিশ্চয়ই জিনে নিয়ে গেছে। যেহেতু ওনাদের বাড়ির ছাদে একটা সমস্যা ছিল, হতে পারে এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। এই চিন্তা করেই মূলত তারা হুজুর কবিরাজ দেখানো শুরু করলেন, ডাকা শুরু করলেন। তো হুজুর একজন আসেন, আসার পর উনি খুঁজছেন যে তুলা রাশির লোক লাগবে। এদিকে ইমন ভাইয়ের বড় বোন যে তুলা রাশির, এটা কিন্তু ওনারা জানতেন। তখন ওই বাড়ির যিনি একজন ভদ্র মহিলা, বিশেষ করে যার বাচ্চা আর কি, মানে মালিকের স্ত্রী, উনি তো এসে ইমন ভাইয়ের মাকে খুব অনুনয় বিনয় করছেন যে আপনার মেয়েটাকে দেন, তুলা রাশির লোক ঢাকা শহর, এখন কোথায় খুঁজে পাবো। এদিকে ইমন ভাইয়ের মা তো রাজি না, কারণ নানা নিষেধ করেছেন। তিনি নিশ্চয়ই বুঝে শুনে নিষেধ করেছেন, তিনি তো তার নাতনিকে বিপদে ফেলার জন্য কোনো কথা বলবেন না। এদিকে ইমন ভাইয়ের মা তো রাজি না। তখন ওই ভদ্র মহিলা বলতেছেন যে আপা, আজ যদি আপনার একটা সন্তান মিসিং হতো, তখন কি আপনি আমার সাথে এরকম আচরণ করতে পারতেন? এইভাবে ইমোশনালি তাকে একদম দুর্বল করে ফেলে, মানসিকভাবে দুর্বল করে ফেলে। শেষ পর্যন্ত ইমন ভাইয়ের মা রাজি হয়ে যান। তারপর অন্ধকার একটা ঘরের মধ্যে এই ইমন ভাইয়ের বোনকে বসানো হয়, আরও অনেক লোকই সেখানে ছিলেন। এদিকে সেই হুজুর দোয়া পরে জিন হাজিরের আমল শুরু করেছেন। জিনটা এসে সরাসরি ইমন ভাইয়ের বোনের শরীরের মধ্যে ঢুকে যাবে। হঠাৎ করে এমন এক চিৎ করে উঠছেন ইমন ভাইয়ের বোন, এক চিৎকারে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপর লাইট জ্বালানো হয়, দেখা গেল উনি অজ্ঞান হয়ে আছেন। তাড়াতাড়ি তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয়, কাজ আর হলো না। তারপর ওনার জ্ঞান ফেরে, উনি এমন ভয়ঙ্কর একটা জিনিস দেখেছিলেন, ওইটা দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তখন মনে পড়ে যায় যে তার নানা তো বলেছিল যে সবাই এটা নিতে পারে না, সে এটা নিতে পারবে না কখনোই। তুলা রাশি হলো সেইটার যোগ্য নয়, তাকে কেন বসানো হলো? যাই হোক, পরিবার থেকে তো বোঝা গেল যে আসলে কারো অনুরোধে এই কাজটা করা মোটে উচিত হয়নি, এতে ওনার বড় ধরনের বিপদ আপদ হয়ে যেতে পারত। এরকম চিন্তা করতে করতে ঘটে আর একটা ঘটনা। এক রাতে, তখন তো ইমন ভাই ছোট, দেখা গেল যে ওনার বড় বোন, মেজ বোন, ছোট বোন একটা জায়গায় ঘুমিয়ে আছেন, তো উনি আর একটা পাশে ঘুমিয়ে আছেন ওই রুমে। হঠাৎ করে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখা গেল ওনার বড় বোন ওনার পাশে বসে পিঠে মেরেছেন একটা চর, মানে চর দিয়েছেন, চরের কারণে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর আবার মেরেছেন আর এক চর। এরপর তো উনি চিৎকার দিয়ে উঠছেন, কারণ হলো উনি তাকিয়ে দেখেন ওনার বড় বোনের চেহারা স্বাভাবিক না, কেমন যেন ভয়ঙ্কর দেখা যাচ্ছে। ঘরের ভিতরে ডিম লাইটের আলো যতটুকু ছিল তাতে বুঝতে পারেন উনি লাফ দিয়ে উঠে লাইট জ্বালিয়েছেন। এদিকে তার অন্য বোনেরাও প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এদিকে তার বড় বোন হি 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 করে হেসে দিয়েছে। হেসে দেওয়ার পর ওনাদের ওই রুমের দরজা ছিল তো, যেটা ছিল ওটা তো খোলা ছিল, কিন্তু জানালা যেগুলো ছিল এগুলোও খোলা ছিল, জানালা বন্ধ ছিল না। বাম পাশের যে জানালা ছিল, এই জানালা দিয়ে বাইরে গাছপালা দেখা যেত।
এরপরে কি করলো, ঘাটটা ঘুরিয়ে ওই যে বাম পাশের জানালার দিকে ওনার বোন তাকিয়েছে, আর সে ঘাড় ঘুরায় না। তার মা বাবা আসে, ঘাটটা ঘোরানোর চেষ্টা করে, মনে হচ্ছে ঘাটটা একদম শক্ত হয়ে গেছে, এমন শক্ত কোনোভাবেই ঘাড় ঘোরানো যাচ্ছে, আর উনি কথাও বলেন না, একভাবে তাকায় আছেন। এদিকে লোকজন আসে আরো অনেকে আশপাশ থেকে, যে এরকম একটা সমস্যা হয়েছে। একজন প্রতিবেশী আন্টিও আসে, তার কাছেও জিন আসতো। যেই না ওই আন্টি আসছে, তখন এই ইমন ভাইয়ের বড় বোন রিয়াক্ট করে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, এই তুই এখানে আসিস কেন, তা ভাগ এখান থেকে দুষ্টু মহিলা, এরকম ভাবে গালিগালাজ করতে থাকে। মানে তাকে দেখে সহ্য করতে পারে নাই। এর ভিতরে আরো বেশ কিছু ঘটনা ঘটে যায়। তবে পরবর্তীতে বোঝা যায় যে এই ইমন ভাইয়ের বোনের উপরে যে হাজির হয়েছে সে একজন মুসলিম জিন, ভালো জিন। সে একটা পর্যায়ে ইমন ভাইকে ইশারা করে কাছে ডাকে। ইমন ভাই সাহস করে যান, যাওয়ার পর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যে নামাজ কালাম পড়বি, তুই ভালো, তবে তোরও বিপদ আছে সামনে, সাবধানে থাকতে হবে। তো এরপর নাকি সে চলে যায়। যখন চলে যায় তখন ইমন ভাইয়ের বোন অজ্ঞান হয়ে যান, এরপরে উনি স্বাভাবিক হয়ে যান। তো পরিবারের লোকজন বুঝতে পারে যে আসলে ওই আসনে তাকে বসানো মোটে উচিত হয়নি। এরপর আরো বহুদিন কেটে যায়, ইমন ভাই বড় হয়েছেন। এর ভিতরে আরো অনেক ঘটনা ঘটেছে, পারিবারিক বিভিন্ন ছোটখাটো ঘটনা। এগুলো বলতে গেলে তো অনেক দীর্ঘ সময় লেগে যায়, সেগুলো আসলে না বলাটাই সমীচীন। ওনার বয়স যখন 24 কি 25 বছর, তখন উনি মালয়েশিয়াতে যান। মালয়েশিয়াতে উনি যে কোম্পানিতে চাকরি নিয়ে গিয়েছিলেন, এই কোম্পানি কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের একটা কোম্পানি। এরা একটা বিশেষ কাজ করে, তা হচ্ছে বিমানের যেই পাখা, এই পাখা তৈরি করে। বিমানের পাখা তৈরি করা, এটা এই যে কোম্পানিগুলো, এদের কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট থাকে, মানে প্রচুর ইনভেস্টমেন্ট, অনেক বিনিয়োগ থাকে এখানে, অনেক টাকা বিনিয়োগ করতে হয়, এবং অনেক দামি দামি মেশিনগুলো থাকে। এই পাখাগুলো বোয়িং বিমানে সেট করা হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে কত বড় কোম্পানি হতে পারে। ইমন ভাই জানিয়েছেন যে এই কোম্পানির এক মাথা থেকে আর এক মাথা যদি পায়ে হেঁটে যাওয়া হয় তাহলে কয়েক ঘন্টা লেগে যায়, মানে এত বড় আর এত জটিল এবং দামি দামি মেশিনারি সেখানে আছে, যেগুলোর ব্যবহার আসলে স্পেশাল জ্ঞান যাদের আছে ওই বিষয়ে তারাই করতে পারেন নিঃসন্দেহে। এমনি হালকা জ্ঞান নিয়ে বা হালকা ট্রেনিং দিয়ে আসলে ওই কাজগুলো করানো সম্ভব না। যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছেন তারা এই বিষয়গুলো বোঝেন আর কি। তো উনি ওখানে কাজে গিয়েছেন। কাজে যাওয়ার পর প্রথম দিকে ওনাদের কিছু বেসিক ট্রেনিং করাতে হবে, কারণ ওনাদের কাজটা আসলে তো বিমানের পাখা বানানোর ওই জটিল কাজ না, ওনাদের অন্য কাজ ছিল। কিছু বেসিক ট্রেনিং করানোর জন্য মোটামুটি 14 দিনের মধ্যে একটা সময় লাগবে, বা এরকম কাছাকাছি একটা সময়। তো ওনারা যাওয়ার পরই দেখা গেল হঠাৎ করে এই কোম্পানির অর্ধেকটা অংশ, বিশেষ করে যেই পার্টে অনেক দামি দামি মেশিন ছিল, ওই পার্টটা টোটালি বন্ধ করে দেওয়া হলো। বলা হলো ওখানে যেন কেউ না যায়, কেউ যেতে পারবে না ওখানে। হঠাৎ করে কোম্পানি এরকম একটা সিদ্ধান্ত নিল, এটা তো যে কোনো প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের একটা লোকসান হওয়ার সিদ্ধান্ত, কিন্তু প্রতিষ্ঠান নিশ্চয়ই ইচ্ছা করে এটা নেয়নি। আর ওনারা নতুন গিয়েছেন, তখন ওনাদের প্রথম দিকে বেশ দিনের একটা বড় সময় ক্লাস করতে হতো। ওনাদের যে ক্লাসরুমগুলো ছিল, এই ক্লাসরুমগুলো ছিল বেশ নির্জন জায়গায়। ক্লাসরুম যেখানে, এখান থেকে যদি চা কফি খাওয়ার জন্য যাবেন বা নাস্তা করার জন্য বা দুপুরের খাবার খাওয়ার জন্য, ওই জায়গায় নাকি হেঁটে যেতেও 10 মিনিট বা তারও বেশি সময় লাগে, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। তাহলে কত বড় জায়গা, কত বড় অবকাঠামো সেখানে তৈরি করা হয়েছে। ওনারা বেশ কয়েকজন গিয়েছেন, তো এক রুমে 5 জন করে বসবেন। এখন দেখা গেল অতিরিক্ত বেশ কয়েকজন চলে আসেন, তাদের জন্য আর একটা রুম খুলে দেওয়া হয়। ওই রুমটা কি কখনো খোলা হয় না কোনো একটা অজ্ঞাত কারণে, তাদের জন্য খুলে দেওয়া হয়। ওই রুমটা খোলার পর ওখানে ক্লাস চলছে, অল্প সময় পরে হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজে এই রুম থেকে সবাই ওখানে গিয়েছে। কি হয়েছে, যখন দেখা গেল ওখানে আরেকজন বাংলাদেশি ভাই আসছেন। ওনার বয়সটা মধ্য বয়সী, ওনার 2 জন সন্তান আছে, উনি অবিবাহিত নন আর কি, তার বয়স 40-এর কাছাকাছি এরকম একজন ব্যক্তি গিয়েছেন আর কি। সাধারণত দেখা যায় ওখানে ইয়াং লোকজনই বেশি আসে, তো উনি আসেন এখানে ট্রেনিং নেওয়ার জন্য, কাজ করার জন্য। দেখা যাচ্ছে যে ওই রুমে যিনি ক্লাস নিচ্ছিলেন ওই ভদ্রলোকও মুসলিম। মালয়েশিয়াতে অনেক মুসলিম আছে। উনি ফু দিচ্ছেন, দোয়া দরুদ করে ফু দিচ্ছেন, আর উনি অস্বাভাবিকভাবে বসে আছেন, কিভাবে যেন তাকাচ্ছেন।
আর অদ্ভুত ধরনের শব্দ করছেন। বোঝা যাচ্ছে উনি সম্পূর্ণরূপে জিন দ্বারা আক্রান্ত হয়েছেন। এখন ওনারা তো চলে আসছেন, আসার পর কোনোভাবেই মানে তাকে থামানো যায় না। তখন কি করবে? ওখান থেকে সিদ্ধান্ত নেওয়া হলো দ্রুত ওনাকে একজন ভালো রাকির কাছে নিয়ে যেতে হবে। কোনো হুজুর ছাড়া এই সমস্যার সমাধান করতে হবে না, হসপিটালে নিয়ে গেলে হবে না। তো ওই ভদ্রলোকের পরিচিত একটা জায়গা ছিল, ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠানো হলো। এখন গাড়িতে ওঠানোর সময় আরও তো বেশ কয়েকজন সহযোগী লাগে, তখন কিন্তু ইমন ভাইয়ের সাথে ওঠেন। দেখা গেল পুরো গাড়িতে যতটুকু সময় ওনারা বসেছিলেন, এই লোকটা মাঝে মাঝে মুচকি মুচকি হাসে শুধু ইমন ভাইয়ের দিকে তাকিয়ে, কিন্তু কথা বলে না কিন্তু। এরপর একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়। ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পর মালয়েশিয়ান একজন ব্যক্তি, একজন রাকি, উনি কি করলেন, ওই পান কি যেন বলে পড়লেন, এরপর পানগুলো পোড়ালেন, তারপর কলা পাতা এগুলো দিয়ে একটা চিকিৎসা করলেন, ধোয়া দিলেন, কিন্তু কোনো কাজ হলো বলে মনে হলো না। তাকে নিয়ে আসা হলো, ওনার আচার আচরণে অস্বাভাবিকতা। তারপর পুলিশ ডাকা হলো। পুলিশ এসে চিন্তা করছেন যে ইচ্ছা করে কোনো ভণ্ডামি করতেছে কিনা। পুলিশ এসে বলতেছে যে তুমি ঠিক হয়ে যাও, নাহলে কিন্তু তোমাকে ধরে নিয়ে যাব। দেখা গেল যে উনি খালি মুচকি হাসে, পুলিশের দিকে কোনো কথা বলে না, কিন্তু আবার মুচকি হাসে ইমন ভাইয়ের দিকে তাকিয়েও। পুলিশ বুঝতে পারলেন যে এর অবস্থা ভালো না, এখানে কাজ করতে পারবে না, দেশে পাঠিয়ে দিতে হবে। সিদ্ধান্ত হলো দেশে পাঠিয়ে দেওয়া হবে। তারপরও একটা মানুষ এত টাকা পয়সা খরচ করে আসছে, কোম্পানিও তাকে রিক্রুট করেছে, অর্থাৎ চাকরি দিয়েছে, কোম্পানিও তো একটা খরচ হয়েছে, দেখি লোকটা স্বাভাবিক হয় কিনা কোনোভাবে। তো ইমন ভাই জানিয়েছেন ওনাদের ছোট ছোট কটেজে রাখা হতো, কটেজে কয়েকজন লোক থাকতো, এরকম আলাদা আলাদা কটেজ ছিল। তো এই যেই ভদ্রলোক, সঙ্গত করে নামটা উনি বলেন নাই, ওই ভদ্রলোক আর একটা কটেজে থাকতেন। এক রাত্রে দরজায় কিছু সময় পর পর ঠক 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 আওয়াজ, মানে আমরা যখন দরজায় নক করি তখন তো ঠক 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 এরকম আওয়াজ, কিন্তু মনে হচ্ছে থেমে থেমে আওয়াজটা আসছে। ঘটনাটা কি? এই আওয়াজটা কোত্থেকে আসছে? এই একটা আওয়াজের গ্যাপে মনে হচ্ছে 5 সেকেন্ড 10 সেকেন্ডের একটা গ্যাপ আছে, মানে মাঝখানে। ওই কটেজের জানালা দিয়ে রাতের বেলা ইমন ভাই যখন বাইরে থাকে, মানে জানালা দিয়ে কিন্তু দরজায় দেখা যায়, যদি মাথা বের করা যায় দরজাকে এটা বোঝা যায় আর কি। তো উনি দেখেন অদ্ভুত একটা দৃশ্য। ওই যে বাংলাদেশি যে ভাই যিনি আক্রান্ত হয়েছেন, মনে হচ্ছে উনি ঘাটটা সামনের দিকে ঝুঁকিয়ে ও কটেজের যে দরজা, ওই দরজার দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। দরজা তো বন্ধ, যখনই মাথাটা নিচু করে দরজার সাথে একটা ধাক্কা লাগে, ঠাস করে একটা শব্দ হয়, আবার ওই ধাক্কা খেয়ে একটু পিছন দিকে চলে যান। এর 5-7 বা 10 সেকেন্ড পর আবার সামনের দিকে যখন উনি ঝুঁকে পড়েন, দরজার সাথে আবার ঠক করে একটা শব্দ হয়, ওই ধাক্কা খেয়ে আবার একটু পেছন দিকে চলে যান। মনে হচ্ছে যে উনি ঘুমন্ত, ঘুমের ভেতরেই উনি ওভাবে হাঁটতে হাঁটতে ওখানে চলে এসেছেন। উনি নিজেও জানেন না উনি কোথায় আছেন, কেন এখানে আসছেন, এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি। তো যাই হোক, এরপর ওনাকে ধরাধরি করে ওনার ব্যবস্থা করা হয়, তারপর ওনাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটাও গেল তো ওনাদের ঘটনা। তো ওখানে যাবার পর ইমন ভাইয়েরও বেশ কিছু সমস্যা দেখা দেয়, বিভিন্ন ধরনের সমস্যা। এরপর ইমন ভাইও চলে আসতে বাধ্য হন ওখান থেকে। দেশে উনি চলে আসেন। দেশে চলে আসার পর থেকে নতুন করে একটা সমস্যা শুরু হয়ে গেল। তা হচ্ছে উনি ঘুমালেই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। কিছু মেয়ে ওনাকে ধাওয়া করছে সমানে ধাওয়া করছে। আবার দেখা যেত যে উনি যখন রাতের বেলা ঘুমিয়ে থাকতেন, হঠাৎ করে ওনার চোখ খুলে যেত। আমরা যখন রাত্রে ঘুমিয়ে থাকি হঠাৎ করে কিন্তু চোখ সহজে খোলে না, মনে হতো কেউ জোর করে ওনার চোখের পাতা দুটিকে খুলে দিয়েছে। কিন্তু খোলার পর উনি কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতেন না। আর ঘুমালে উনি কিছু মেয়েদেরকে দেখতেন, মেয়েগুলো তাকে ধাওয়া করছে। আবার কিছু কিছু মেয়েদেরকে দেখতেন যাদের চুল হচ্ছে গোল্ডেন কালারের, তারা মিটি মিটি হাসে দূর থেকে। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখছেন উনি রিকশায় উঠেছেন, এই মেয়েগুলো পিছনে ধাওয়া করছে, এই মেয়েগুলো ওনাকে স্বপ্নের মধ্যে বিরক্ত করছে। ওনার আর একটা মারাত্মক সমস্যা হতো, উনি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেন ওনার পায়ের রগের উপর রগ উঠে গেছে, হাঁটতে পারতেন না, প্রচণ্ড পায়ে ব্যথা হতো। আর ঠিক মাগরিবের সময় তীব্র মাথা ব্যথা হতো। এরকম সমস্যা যখন চলতে থাকে তখন উনি যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে ভালো একজন হুজুরকে দেখিয়েছিলেন। হুজুর দেখার পর বলেছিলেন যে ওনার সাথে একটা জিনেদের গ্রুপ আছে, এই গ্রুপটা মেয়েদের একটা গ্রুপ। এই গ্রুপের যে সর্দার
সে একটা বৃদ্ধা মহিলা, বৃদ্ধা জিন। এ হচ্ছে সর্দার, এও খুব দুষ্টু। আর এর অধীনে অন্য যে মেয়েরা আছে, এই পুরো গ্রুপটাই ওনার পিছনে লেগেছে। তাকে বিয়ে হতে দেবে না, তাকে কোনো কাজ করতে দেবে না। আর এটা নতুন করে না, তার জন্মের পর থেকেই নাকি এইটা পিছে লেগেছে। তবে এটা প্রকট হয়েছে একটা নির্দিষ্ট সময় পর। তো এই বিষয়টা জানার পর হুজুরের মতো চিকিৎসা করে দিয়েছেন, তবে কোনো লাভ হয়নি। হ্যাঁ, লাভের মধ্যে এতটুকুই হয়েছে যে উনি আগে ঘন ঘন স্বপ্ন যেটা দেখতেন, এখন ওই স্বপ্নটা এভাবে ঘন ঘন দেখেন না। ওই হুজুর বলেছিলেন যে এই পায়ের রগের উপর যে রগ উঠে যায়, মূলত তার পায়ের ক্যালসিয়ামের ভেতর থেকে মূল যে নির্যাস, যেটা বা পায়ের হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম থাকে, এটার মূল নির্যাসটা নাকি ওরা শুষে খেয়ে নেয়। এই জন্য এরা কি এরকম সমস্যা। আর মাগরিবের সময় যে তীব্র মাথা ব্যথা হতো, এটাও কমে গেছে, এখন আর পায়ে এরকম সমস্যা হয় না। মাঝে মাঝে উনি স্বপ্ন দেখেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে ওরা আর বিয়ে হতে দেবে না। ওনার যে বোন, 9 বছরের বড়, সবার যে বড় বোন, যার তুলা রাশি, যার কথা আমরা শুরুর দিকে বলেছি, উনি নাকি মেয়ে দেখতে গিয়েছিলেন একবার। এরপর উনি স্বপ্নের মধ্যে দেখেন ভয়ঙ্কর একটা অবয়ব তাকে তাড়া করছে এবং বলছে, আর দেখবি, আর মেয়ে দেখবি, খবরদার, ওর জন্য আর কোনো মেয়ে দেখবি না। ভয়ঙ্কর একটা অবয়ব। এছাড়া ওই যে উনি আসনে বসেছিলেন, আসনে বসার পরও উনি স্বপ্নের মধ্যে নাকি একবার দেখেছিলেন যে এমন ভয়ঙ্কর একটা পুরুষ, যার বিশাল বড় বড় চুল, নগ্ন শরীর, দানবীয় আকৃতি, ভয়ঙ্কর চেহারা, হাতে বিশাল এক রামদায়ের মতো দা নিয়ে তাকে বলছে, আর খবরদার কখনো আসনে বসবি না। এরকমভাবে তাকে স্বপ্নের মধ্যে হুমকি দিয়েছে। আর ওনার জন্য মেয়ে দেখার কারণে তাকে হুমকি দিয়েছে। ওনার জন্য অনেক মেয়ে দেখা হয়। উনি বলেছেন একটা মেয়েকে উনি পছন্দও করছিলেন, সব ঠিকঠাক হওয়ার পরও বিয়ে হয়নি। আর যখন ঘটক আসে, ঘটক আসার পর ওনার বায়োডাটা বা বিস্তারিত শুনে যখন একবার চলে যান, আর ফোন দিয়েও ওই ঘটককে পাওয়া যায় না। ঘটক আসলে ফোনও রিসিভ করতে চায় না। দ্বিতীয়বার আসা তো দূরের কথা, বিয়ের কথা হলেও ফাইনালি ওনার বিয়ে হয় না। অথচ উনি 5 ফুট 11 ইঞ্চি হাইট, সুদর্শন একজন যুবক, ওনাকে বিয়ে করতে দেয় না। অনেকে নাকি এই সমস্যা শোনার পরও, আগ্রহী হয়ে আসার পরও তারা কোনো এক অজানা কারণে চলে গেছে। তার মানে হচ্ছে যারাই আসে তাদেরকে কোনো না কোনোভাবে ভয় দেখায় বা এমন একটা পরিবেশ সৃষ্টি করে, যার কারণে উনি বিয়ে করতে পারছেন না। উনি এখনো এই সমস্যার মধ্যেই আছেন বলে জানিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি ঘটনাটা ভালো লাগবে। একদিন দুপুরবেলা জাহিদ ভাইয়ের কাছে ফোন আসতে থাকে একটানা অনেকক্ষণ, অচেনা নম্বর, এবং এই নাম্বার থেকে আগে কখনো ফোন আসেনি। জাহিদ ভাইয়ের স্বভাব হলো নম্বর যদি তিনি না চেনেন তিনি ফোন ধরেন না। এতবার টানা ফোন আসার কারণে জাহিদ ভাই পরে ফোনটা ধরে। একজন লোক সাহায্য চাইছিল তার মেয়ের ব্যাপারে। তার মেয়ে অসুস্থ আর হাসপাতালে ঘুরে ঘুরে ক্লান্ত তারা, কারণ কোনো রোগই ধরা পড়ছিল না এবং শয়তানি অনেক ঘটনা ঘটেছে তাদের সাথে। তো তাকে জাহিদ ভাই শুরুতেই বারণ করে, কারণ জাহিদ ভাই তখন মন মানসিকতা ভালো ছিল না। তিনি বেশ অনেকক্ষণ জাহিদ ভাইকে বোঝান, কিন্তু জাহিদ ভাই না কথা মানে নাই, অটল ছিল একদম। ফোন রেখে দেওয়ার পর থেকেই তার বিবেকে সায় দিচ্ছিল না, এভাবে ফিরিয়ে দেওয়াটা কি ঠিক হয়েছে। তাই কিছুটা ভেবে তিনি সেই লোককে ফোন ব্যাক করে এবং আগে জাহিদ ভাইয়ের সাথে দেখা করতে বলে। তো জাহিদ ভাইয়ের সাথে দেখা হওয়ার পর তিনি জাহিদ ভাইকে সবকিছু বলেন। ভদ্রলোকের নাম শহীদুল, বয়স 48-এর বেশি হবে না। তারা বরিশাল থাকে। তারা 2 ভাই। তারা বড় ভাইয়ের নাম জাহিদ ভাই মনে করতে পারছে না। তার বড় ভাইয়ের 2 ছেলে ছিল, যার মধ্যে বড় ছেলে কোনো কারণে পানিতে ডুবে মারা যায়। আর শহীদুল সাহেবের 1 মেয়ে ও 1 ছেলে ছিল। মেয়েটার নাম রুবি। সে ডাক্তারি পড়াশোনা করত। একদিন সন্ধ্যার পর সে বাড়ি ফিরছিল। যে রাস্তা দিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন তা একটা গ্রাম্য রাস্তা ছিল। রাস্তার 2 পাশে সুপারি বাগান আর জঙ্গলে ছিল ঘেরা। প্রথম একজন গ্রাম্য মহিলা তার সামনে থেকে দৌড়াতে দৌড়াতে পার হয়ে পিছনে চলে যায় কিছু বলতে বলতে। তিনি এতটুকু শুনতে পারছিলেন, সেই মহিলা কাঁদছিলেন ফুপিয়ে ফুপিয়ে। রবি তার মতো করে এগিয়ে যাচ্ছিলেন। তাদের বাড়ির কাছে রাস্তার পাশে পুকুর রয়েছে একটা। সে পুকুরের প্রায় কাছাকাছি আসার পরে পুকুর ঘেঁষা জঙ্গলের কাছ মধ্যে হারিকেন ও কুপির বাতি হাতে অনেক লাঠিসোঁটা নিয়ে কাউকে কেউ মারধর করছে। রবি মনে করলো পুকুরে মাছ চুরি হয়, তাই হয়তো চোরাজ চুরি করতে এসে ধরা পড়েছে, তাই মার খাচ্ছে। রবি উৎসুক হয়ে দেখার জন্য সেদিকে যায়। রবি দেখতে পায় একজন লোককে বেধড়ক মার দেওয়া হচ্ছে।
হঠাৎ কোথায় একজন মাছ মারার টোটা নিয়ে সজোরে সেই লোকের বুকে ঢুকিয়ে দেয়। এটা দেখে রুবি ভয় পেয়ে চিৎকার দেয়, কিন্তু রুবি খেয়াল করলো ওর গলা দিয়ে কোনো শব্দ আসছে না। ঠিক তখন রুবি দেখলো সেই লোকগুলো তার দিকে তাকিয়েছে যারা একজন লোককে মারধর করছিল, আর সেই লোকটাও তাকিয়েছিল যাকে মারধর করার এক পর্যায়ে বুক টোটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। রুবি পালাতে চেষ্টা করতে যে পুকুরের সামনে যে পড়ে যায়। একটা লোক রুবিকে টেনে তুলে দাঁড় করায় কোমর ডোবানো পানির মধ্যে। সেই লোকটি তাকে বোবাদের মতো করে বুঝাতে লাগলো তার বুকে খুব ব্যথা আর খুব মারছে তাকে এই লোকগুলো। কিন্তু রুবি কিছুই বুঝতে পারছিল না, আতঙ্কিত হয়েছিল, চিৎকার সে দিতে পারছিল না। রুবি অনুভব করলো পানির ভেতরে একটা চুলের মতো কিছু তার পা বেয়ে বেয়ে উপরে উঠছে। মেয়েটা আপ্রাণ চেষ্টা করছিল পুকুর থেকে উঠে যেতে, কিন্তু মূর্তিই হয়ে রইল, নড়াচড়া করতে পারছে না। ধীরে ধীরে রুবির পা বেয়ে উঠতে থাকা চুলগুলো ধীরে ধীরে পানির উপর উঠে এলো এবং রুবির গলা টিপে ধরে চাপ দিতে শুরু করলো। খালি জ্ঞান হারাবার আগে একটা জিনিস মনে ছিল, একটা মাথা পানিতে ডুবন্ত অবস্থায় রুবির দিকে তাকিয়ে হাসছিল। এদিকে রুবির আসতে দেরি হওয়ায় রুবির বাবা রুবিকে খুঁজতে যেয়ে পুকুরের পাড়ে বেহুশ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি দেখেন রুবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কোনোভাবে মেয়েটাকে বাসায় আনা হয়। তখন গ্রামের লোক তারা বুঝে নিয়েছিলেন রুবি ভয় পেয়েছে। রাতে এই মসজিদের ইমাম এসে রুবিকে ঝাড়ফুঁক করে দিয়ে যান। ভয়ে কাঁপতে কাঁপতে সেই রাতে রুবি ঘুমিয়ে যায়। সকালে রুবি তার মা বাবাকে খুলে বলে পুকুর পাড়ে সে কি দেখেছিল, আর সকাল থেকেই রুবির বুকে চিনচিন ব্যথা করছিল। ইমাম পুনরায় বাসায় এলে রুবি তাকে খুলে বলে সে কি দেখেছিল। সব শুনে ইমাম একটা তাবিজ দিয়ে দিল আর বলে দিল রাতে যেন রুবি একা না বের হয়। সেই রাতে রুবির মার ঘুম ভেঙে যায় কান্নার শব্দ শুনে। ফুপিয়ে কাঁদছিল একজন বৃদ্ধ মহিলা তার পায়ের সামনে বসে। সেই মহিলা ঘাড় ঘুরিয়ে তাকায় রুবির মায়ের দিকে। তিলে তিলে সমানভাবে যন্ত্রণা পাবে তোমাদের নাপাক রক্তের বংশধরেরা, এটা বলেই সেই মহিলা দাঁড়িয়ে যান এবং তার হাতে একজন পূর্ণবয়স্ক ছেলের লাশ নিয়ে দাঁড়িয়ে যান। তা দেখে রুবির মা চিৎকার করতে শুরু করেন, কিন্তু তিনি বুঝতে পেলেন তার গলা দিয়ে শব্দ আসছে না। তিনি দেখলেন সেইভাবে দুই হাতে লাশটা নিয়ে সেই মহিলা হেঁটে বের হয়ে গেল তাদের ঘর থেকে। রুবির মা ভয় পেয়েছিলেন প্রচণ্ডভাবে, আর তিনি রুবির বাবাকে ডেকে তোলেন। সেই সময় তার মনে হলো তার মেয়ে হয়তো বিপদে আছে, তাই তিনি ছুটে যান রুবির ঘরের দিকে। আর তিনি আলো জ্বালিয়ে দেখতে পান রুবি ঘুমন্ত অবস্থায় ছটফট করছে, আর ওর ডান হাতের বাহুর দিকে কাপড় ছেঁড়া, সেখান থেকে রক্ত বের হচ্ছে। রুবির বাবা এসে রুবিকে জাগিয়ে তোলেন। জেগে উঠলে রুবি ওর মাকে জড়িয়ে কাঁদতে শুরু করে। পরে রুবির কাটা জায়গাটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। তো সকালে শহীদুল সাহেব তার বড় ভাইকে গেল 2 দিনের ঘটনা খুলে বলেন, পুরো ঘটনাটাই খুলে বলেন। তার বড় ভাইয়ের পরামর্শে একজন কবিরাজকে ডেকে আনা হয়। সেই কবিরাজ এসে তার মতো করে রুবিকে পরীক্ষা করেন। এরপর জানতে চান কি হয়েছিল আর কিভাবে রুবির হাত কেটে গেল। তো উনি বলেন রাতে ওর ঘুম ভেঙে যায় ধস্তাধস্ত এবং কোলাহলের শব্দে। রুবি উঠে বসে দেখতে পায় একজন মহিলা ওর বিছানার পাশে দাঁড়ানো, খুব কর্নার দিয়ে দাঁড়ানো, বিকটভাবে তাকিয়ে আছে তার দিকে। রুবি মা বলে ডাকতে লাগলো, কিন্তু গলা থেকে স্বর বের হলো না। ভয়ে রুবি তখন কাঁপছিল, আর সেই মহিলা দাঁড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল। একটু স্বস্তির নিঃশ্বাস নেবার আগেই সেই মহিলা আবারও সেই ঘরে প্রবেশ করে। ঠিক যেভাবে রুবির মা দেখেছিল সেভাবেই একজন পূর্ণবয়স্ক লোকের লাশ 2 হাতে নিয়ে সেই মহিলা দাঁড়িয়ে আছে। রুবি দেখতে পায় হাতে থাকা সেই লাশটা চোখ খুলে তাকিয়ে আছে রুবির দিকে। মেয়েটা খুব চেষ্টা করছিল, চিৎকার দিতে পারছিল না। এইবার সে দেখতে পায় সেই লাশটার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, আর সেইভাবেই সে অপলকভাবে রুবির দিকে তাকিয়ে হাসছিল আর মৃগী রোগীদের মতো কাঁপছিল। আর তা দেখে রুবির শরীরও কাঁপতে থাকে, আর আতঙ্কের কারণে দুর্বল হয়ে বিছানায় পড়ে যায়। ওর মনে ছিল সেই মহিলা ওর কাছে এসে ওর হাতে কিছু দিয়ে আঁচড় দেয় এবং বলে এইভাবে তোর নাপাক রক্তগুলো বের করে ফেলে দেব। তারপর বলে সেই মহিলা বড় বড় হিংস্র দাঁত বের করে চিৎকার দিয়ে বলতে লাগলো তোর কলিজাটা ছেড়ে ফেলবো, বলেই ওর গলাটা টিপ দিয়ে ধরে। আর কিছু মনে ছিল না ওর। এরপর সব শুনে সেই কবিরাজ বলেন সন্ধ্যার সময় তিনি তার মা একজন জিনকে ডেকে আনবেন, যাকে তিনি মা ডাকেন। তার মাধ্যমে জানা যাবে কে এমন ভয় দেখাচ্ছে মেয়েটাকে। সেই বয়স্ক জিন সন্ধ্যার পর সরাসরি সেই কবিরাজের উপর ভর করেন। ভর হওয়ার পর সেই কবিরাজ কাত হয়ে পড়ে যান এবং চিকন পাতলা কণ্ঠে বলতে লাগলেন এ কোথায় আমায় আনলি বেটা, আমি শক্তি হারাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি, বলেই সে জিন আর্তনাদ করছিল। এত কিছুর মধ্যে
কবিরাজের শিখানো পন্থায় তাকে জিজ্ঞেস করা হয়, আমার মেয়েটাকে দেখেন, কি সমস্যা একটু বলেন। তখন সে ভর করা জিন বলতে লাগলো আর্তনাদের মধ্যেই, দূরে নিয়ে যাও ওকে, যেভাবে তোদের বংশের বড় সন্তানগুলোকে আগে মেরেছে, তোর এই আদরের মেয়েটাকেও মেরে ফেলবে ওরা। পালিয়ে যা 7 সমুদ্র দূরে, তোদের কর্মফল পাবে তোদের সন্তানেরা। কেন মেরেছিলি, কেন, ছারখার হয়ে যাবি। বলতে বলতে সেই জিন এবার বিড়বিড় করতে লাগলো, ছিঁড়ে ফেলবে, ডুবে মারছিল না, এর আগেরটাকে তো গলা টিপে মারছে, এভাবে বিড়বিড় করছিল। তার কথা না বুঝতে পেরে বারবার জানতে চাইছিল কে কাকে মেরেছে, কেন তার মেয়েকে মেরে ফেলবে। সেই জিন বলে, তুই তোর মেয়েটাকে 7 সমুদ্র দূরে রেখে আয়, আমি তোকে সব বলবো, সব। এখন আমি শক্তি পাচ্ছি না, আমাকে নিঃস্ব করে ফেলছে এই শক্তি, এই তাকত। বলেই সেই কবিরাজের উপর ভর করা জিন চলে যায় সেখান থেকে। কোনো সমাধান না আসায় সেদিন সেই কবিরাজ 3টি তাবিজ লিখে দিয়ে যায়, একটি রুবির হাতে, একটি ওর ঘরে, এবং একটি বাড়ির ভেতরে থাকা গাছে ঝুলিয়ে দেওয়া হয়। প্রায় 3 দিন রুবির তেমন কোনো সমস্যা ছিল না। চতুর্থ দিন রাতে রুবির ঘুম ভেঙে যায় ওর মায়ের ডাকে। ওর মা ওকে ডাকছিল বাইরে থেকে। কিছু না ভেবে রুবি বাইরে বের হয়। গেটের বাইরে বা ডান থেকে একটা বিশাল কালো ছায়া রুবির উপর হামলে পড়ে। এরপর রুবির হুঁশ ফিরে সেই পুকুরের পাড়ের জঙ্গলের মধ্যে। তো সে চাঁদের আলো না থাকায় সেও দেখতে পারছিল চারদিক। ধূপ করে একটা লোক এসে মাটিতে পড়ে গেল। সেই লোকটা কাতরাচ্ছিল আর অদৃশ্য কিছু তাকে আঘাত করছিল। এক একটা আঘাতে ফিনকি দিয়ে রক্ত ছুটে আসছিল। সেই লোকটা বলতে পারছিল না কিছু। হঠাৎ কিছু লোক জঙ্গল থেকে বের হয়ে এসে সেই লোকটার বুকে ধারালো কিছুতে আঘাত করে তার বুকটা চিরে ফেলার চেষ্টা করছিল। নড়তে পারছিল না, কিন্তু ভয়ে সে চিৎকার করছিল, যা সত্যি সত্যি আশেপাশের মানুষও শুনতে পাচ্ছিল। রুবি দেখলো লোকগুলো পৈশাচিকতায় মত্ত হয়ে কুপিয়ে কুপিয়ে সেই লোকটার বুক কেটে তার হৃৎপিণ্ড বের করে হই হুল্লোড় করতে করতে জঙ্গলে মিলিয়ে গেল। আর তখনই সেই মহিলা যাকে রুবি আর রুবির মা দেখে, সেই মহিলা কোত্থেকে এসে রুবির চুল ধরে টেনে হিঁচড়ে সেই লাশটির কাছে নিয়ে যায়, যা হৃৎপিণ্ড কেটে নেওয়া যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে। সেই কাটা বুক, রক্ত দেখে প্রচন্ড চাপের শিকার হয়ে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে সকালে রুবিকে না পেয়ে খোঁজাখুঁজি করে সেই পুকুরের পাড়ে আবারও পাওয়া যায়। অবস্থা বেগতিক দেখে একজন হুজুরের কাছে তারা সেদিন রুবিকে নিয়ে যায়। সেই হুজুর রুবির হাতে ফালাক নাস লেখা রূপার পাত দিয়ে বলে, হাতে চেপে রাখো, পাটটা গরম হয়ে গেলে যেন সে রেখে দেয়, এমনটা বলে দেয় সেই হুজুর। কিন্তু অনেকক্ষণ যাবৎ কিছু না হয় একটু অবাক হয়ে যান সেই হুজুর। সেই হুজুর বলেন, আরেকটা কাজ করে দেখতে হবে কে ওর ক্ষতি করেছে, আগামীকাল আসবো, একটা মুরগি কিনে রাখবেন, এটা বলে দেন সেই হুজুর। সেদিন রাতে রুবি তার মায়ের সাথে ঘুমিয়েছিল। মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। রুবি দেখতে পায় ওর মা পড়ে আছে, তার বুকটা কেন দানব চিরে ফেলে রেখেছে, হৃৎপিণ্ডটি যেন ধুক ধুক করছে, তা সে আবছা আবছা বুঝতে পারছিল। সে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে। আর তখনই ওর মায়ের লাশটা একটা বড় ধরনের কুকুর ঘরের ভেতরে ঢুকে পায়ে কামড় দিয়ে দ্রুত টেনে বের করে নিয়ে যাচ্ছে। দিক বিদিক না বুঝে রুবি মা মা করে ছুটে চলে যায় তার মাকে ধরতে। রুবি যখন দৌড় দিচ্ছিল তখন রুবির মনে হচ্ছিল অনেক লোকজন হই হুল্লোড় করতে করতে ওর পিছনে দৌড় দিচ্ছে। তখন হঠাৎ ওর সামনে থেকে আচমকা একটা টেটা এসে ওর বুকে ঢুকে যায়। এরপর রুবির আর কিছু মনে নেই। এদিকে রুবি যখন শুনছিল ওর পেছনে হই হুল্লোড় করতে করতে বেশ কিছু লোকদের দিয়ে ওকে ধরানোর চেষ্টা করা হচ্ছে, আসলে তারা ছিল ওর বাবা এবং চাচাতো মামাতো ভাই কয়েকজন। রাতে রুবির চিৎকারে ওর মায়ের ঘুম ভেঙে গেলে তিনি উঠেই রুবিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখন তিনি দেখতে পান একটা ছায়া সেই ঘর থেকে বের হয়ে গেছে। আর তখনই রুবি উঠে দৌড় দিয়ে বের হয়ে যায়। রুবি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পড়ে যে কাঁদতে শুরু করে। আর তখনই ওর বাবা এবং ভাইয়েরা এসে উদ্ধার করে। ওর মুখ দিয়ে ফেনা চলে এসেছিল। সেই রাতে রুবি ঘুমিয়ে রইল। সকাল থেকে একদম চুপচাপ গম্ভীর হয়ে বসে রইল রুবি। যার দিকেই তাকাতো সেই লোক রুবির চাহানির কারণে অস্বস্তি বোধ করতে লাগে। সেদিন সন্ধ্যায় সেই হুজুর আসে। তিনি এবার রুবিকে দেখেই বুঝতে পারছেন ওর সাথে কেউ আছে। রুবির সামনে তিনি একটা মোড়ক ছেড়ে দেন এবং কিছু দোয়া পড়তে শুরু করেন, কিন্তু কিছুই হলো না। হুজুর মনে করেছিলেন যে বদজিন হলে ওই মোড়কটা মরে যেত, তাই এবার তিনি আহ্বান করতে শুরু করেন তাকে, যে রুবিকে নিজের আয়ত্তে রেখেছে। এতেও যখন কাজ হয়নি তখন সেই হুজুর বেশ কিছু সুতো বেঁধে দেন রুবির হাতে এবং কিছু পানি পড়া দিয়ে দেন আর কি। হুজুরের পর রুবির একটা কাপড়ে কিছু দোয়া পরে ফু দিয়ে মাটিতে রেখে দেন। এরপর একটা বেত হাতে নিয়ে যখন আঘাত করতে যাবেন, সেই কাপড়ে ঠিক তখনই বিকট শব্দ হয়ে ধূপ করে অদৃশ্য কিছু সেই হুজুর এবং রুবির মাঝামাঝি জায়গায় এসে পড়ে। রুবি হঠাৎ দাঁড়িয়ে যায় এবং ঘাড় ঘুরিয়ে তাকায় হুজুরের দিকে। সেই হুজুরের গলা অদৃশ্য কিছু চেপে ধরে উপরে তুলে নিচে ফেলে দেয়। এরপর সবার সামনেই
সে নিজের ডান হাত দিয়ে নিজের বুকে আঘাত করে খুবলানো শুরু করে। তা দেখে ওর ভাইয়েরা ওকে ধরে ফেলে। এদিকে সেই হুজুরটা কিছুটা আঘাত পেলেও সূরা ইয়াসিন পড়তে পড়া শুরু করে দেন এবং রুবির কানে আজান দিতে থাকেন তার ভাইয়েরা। এক সময় নেতিয়ে পড়ে রুবি, কিন্তু সেই অদৃশ্য শক্তি ওকে ছেড়ে দেয়নি। সেদিন সেই হুজুর যাওয়ার সময় বলে যান মেয়েকে বড় কোনো আলেমকে দেখাতে, যে আছে আপনার মেয়ের সাথে সে খুব পাওয়ারফুল, তার পক্ষে সম্ভব না রুবিকে ঠিক করা। তো সেদিন থেকে রুবি পুরোপুরো অদৃশ্য শক্তির কাবুতে ছিল। বিভিন্ন হুজুর কবিরাজ এসে দেখছিল, কিন্তু ফল আসছিল না। একদিন রাতে রুবি স্বপ্নে দেখলো একটা জঙ্গলের সামনেও দাঁড়িয়ে আছে, আর জঙ্গলের ভেতর থেকে কেউ একজন এগিয়ে আসছে রুবির দিকে। এটা দেখে ওর ঘুম ভেঙে যায়। আরও দেখতে পায় সেই জঙ্গলের সামনে বাস্তবে রুবি দাঁড়িয়ে আছে। রুবি দেখলো ওর চোখের সামনে একটা লোক পড়ে আছে, যার বুকটা খুবলে খুবলে কুকুর কামড়াচ্ছে। লোকটা বেঁচে ছিল তখনও। আর তখনই রুবির বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়, রক্ত বমি করতে লাগে মেয়েটা। এরপর আর ওর কিছু মনে ছিল না। 3 দিন পর ওর জ্ঞান ফেরে হাসপাতালে। এদিকে নিজের আদরের মেয়ের এমন অবস্থা দেখে ভেঙে পড়ছিলেন শহীদুল সাহেব। দেশের খ্যাতনামা একজন আলেমের সাথে দেখা করতে চাইলে সেই আলেম তাকে 3 দিন পর আসতে বলেন। সেদিন শহীদুল সাহেব বাড়ি ফিরেন একা, রাত 11টা। মনে তার খুব বিষণ্ণ ছিল। তিনি সেই পুকুর পাড়ে আসার একটু আগেই দেখলেন রুবি আব্বা আব্বা বলতে বলতে দৌড় দিয়ে তার সামনের দিক দিয়ে এসে জঙ্গলের দিকে ঢুকে যায়। তো হতচকিত হয়ে শহীদুল সাহেব দেখেন সেই জঙ্গলে হারিকেন কুপির আলো জ্বলছে। ওনার মনেই ছিল না এখন হারিকেন কুপি তেমন ব্যবহার হয় না। তিনিও দৌড় দেন এবং ভেতরে যে দেখতে পান তার মেয়েকে মারধর করছে কালো কাপড় পরা অনেকগুলো কালো ছায়া। তার মনে ছিল না যে রুবি তো হাসপাতালে, বাড়িতে আসা ওর পক্ষে সম্ভব না। মেয়েকে বাঁচাতে গেলে পেছন থেকে কেউ তাকে ধরে ফেলে। তিনি দেখতে পান রুবি যন্ত্রণায় কাঁপছে। ছায়াগুলো বারবার টোটা দিয়ে রুবির বুকে আঘাত করতে লাগলো এবং একসময় রুবির বুক থেকে হৃৎপিণ্ড বের করার চেষ্টা করতে লাগলো। তা দেখতে দেখতেই তিনি চিৎকার করছিলেন, মেয়েকে বাঁচাবার আকুতি জানাচ্ছিলেন। যখন শহীদুল সাহেব বলেন, আল্লাহ মাবুদ আমার মেয়েটাকে বাঁচান, তখন হঠাৎ রুবি বসে পড়ে আর শহীদুল সাহেবের দিকে তাকিয়ে রয়। ঘৃণা, রাগ, ক্ষোভ ছিল সেই চোখে। সেইভাবে খুবলানো রক্তাক্ত রুবি দাঁড়িয়ে নিজের হাতে হৃৎপিণ্ডটা বের করে শহীদুল সাহেবের সামনে ছুঁড়ে মারে। কষ্ট লাগে? এখন কষ্ট লাগে? আমার ছেলেটাকে এইভাবেই তো মেরেছিলি তোরা। আমার বোবা ছেলেটা কি দোষ করেছিল? কেন এইভাবে আমার ছেলেটাকে খুন করে তোদের আয়েশ মেটেনি? কলিজাটাই বের করে ফেললি? ছাড়বো না তোদের। ওদের গুলোকেও নিয়েছি, তোর ভাইয়েরটাকে নিয়েছি, এবার তোরটাকে নিয়ে যাব। তোরা পাবি শাস্তি, যা তোদের প্রাপ্য। এটা বলেই রুবি সেই শক্তি মিলিয়ে যায় অন্ধকারে। শহীদুল সাহেব বুঝে গিয়েছিলেন সবকিছুই। কোনোভাবে তিনি বাসায় ফিরে এসে তার বড় ভাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলেন। তারা দুজন বুঝতে পারেন এত কিছুর পেছনে 30 বছরের আগের ঘটনাই দায়ী। মূলত 30 বছর আগে তাদের এলাকায় পুকুরের জাল ফেলে মাছ চুরি করত কিছু লোক। এই চুরির কারণে লোকসান এবং হয়রানির ফলে গ্রামের লোকেরা ক্ষিপ্ত ছিল। তাই তারা গোপন পাহারা বসায় রাতের বেলা চোর ধরার জন্য। সেদিন শহীদুল সাহেবের গ্রামের 2 গ্রাম পরের এক গ্রামের একজন বোবা লোক রাতে পথে ভুল করে সেই গ্রামে ঢুকে যায়। যারা পাহারায় ছিলেন তাদের মধ্যে একজন তাকে ধরে ফেলেন, কিন্তু সেই বোবা লোক তাকে ডাকাত ভেবে তার কাছ থেকে ছুটে পালানোর চেষ্টা করেন এবং একটা জঙ্গলে লুকিয়ে পড়েন। আর এদিকে সেই লোক চিৎকার দিয়ে সবাইকে জানিয়ে দেয় চোর এসেছে বলে। সারা গ্রামের লোক যখন লাঠিসোঁটা নিয়ে কুপি হারিকেন দিয়ে তাকে খুঁজে বের করে, তখন বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না, আমাদের দেশের বীর উন্মত্ত জনতা হামলা করে পিটিয়ে মারধর করে তাকে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন সেই লোকের বুধে টোটা বিদ্ধ করে তাকে হত্যা করে। এবং সেই বীরেরা এতটাই উন্মত্ত ছিল যে লোকটার বুকটা দা দিয়ে চিরে ফেলে হৃৎপিণ্ড নিয়ে উল্লাস করেছে। শহীদুল সাহেব তখন 20 বছরের যুবক। তিনি তার বড় ভাই ও সেই লোকের গায়ে হাত তুলেছিলেন। পরে যখন জানাজানি হয় বেকসুর লোক হত্যা করা হয়েছে, তখন তারা পালিয়ে গিয়েছিলেন মিলিটারির ভয়ে। তারা পরে যখন ফিরে এসেছে তখন তারা শুনতে পেয়েছিলেন সেই লোকটার মা এই গ্রামে তাদের সবাইকে অভিশাপ দিয়েছিল। বলেছিল, আমার কলিজার টুকরাটার কলিজা তোমরা কেটেছ, তোমাদের সবার যারা আমার ছেলের গায়ে হাত দিয়েছ, আল্লাহ তোমাদের বিচার করবে। আর তোমাদের কলিজার টুকরাদের কলিজা এইভাবেই কেটে যাবে যেভাবে আমার ছেলেরটা তোমরা কেটেছ। শহীদুল সাহেবের বড় ভাইয়ের ছেলের বুকে ব্যথা করত। এইভাবেই একদিন পুকুরে বুকে ব্যথার কারণে পড়ে যায় এবং পানিতে ডুবে মারা যায়। আর এখন রুবির বুকে ব্যথা। তাই তারা দ্রুতই সেই আলেমের সাথে দেখা করেন এবং খুলে বলেন সবকিছু। সব শুনে সেই আলেম সাহেব তার কিছু ছাত্র জিনকে ডেকে নিয়ে আসেন এবং তাদের বলেন রুবির জন্য কিছু করতে। সেই জিনরা বলে, দেখুন, এটা এমন একটা বিষয় যার উপর কারো এখতিয়ার নেই। আমরা মেয়েটার জন্য চেষ্টা করব কিছু করতে, কিন্তু নিয়তিতে যা আছে তাই হবে। এটা শোনার পর আলেম বলেন,
এটা কেন বললে তোমরা? বন্দি করো যে এমন করছে তাকে। সেই জিনেরা বলে বন্দি করতে পারবো, কিন্তু সেই ঠিকই সব বন্ধন খুলে ফেলবে। আলেম তাদেরকে বলেন, কে সে যে তোমাদের বন্দিশাল থেকে পালাতে পারবে, আর কেনই বা এমন হবে? তাও এই দুইজনের সাথে আরো তো লোকজন জড়িত ছিল, তাই না? তো সেই জিনের উত্তর দেয়, এই হচ্ছে কারিন, সেই ছেলে সেই ছেলে হারা মায়ের কারিন। শোকে দুঃখে অভিশাপ দিতে দিতে সেই মা মারা গেছেন। এই অভিশাপ এখন এই কারিন বহন করবে। আপনি তো কেবল এই দুইজন ভাইয়ের সমস্যা জেনে বলেছেন, শুধুমাত্র তারা কেন ভুগবে? সবাই ভুগবে, এবং ভুগছে তারা, যারা তার হাতে যারা জড়িত তারা সবাই ভুগছে। আরো অনেক কথা হওয়ার পর সেই জিনেরা অপারগতা প্রকাশ করে। এরপর বেশ কয়েক জায়গায় তারা গিয়েছিলেন। এর মধ্যে রুবির হার্ট দুর্বল হতে শুরু করে, শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। ঢাকায় এক আত্মীয়র বাসা আছে, তো জাহিদ ভাই রুবিকে দেখতে যায় পরের দিন ওনাদের সাথে। তাদের ঘরে ঢোকার পর জাহিদ ভাইয়ের মাথা ব্যথা করছিল খুব, তাই রিংটা হাতে পড়তে যায়, কিন্তু পরক্ষণে রিং পকেটে ঢুকিয়ে ফেলে। যেহেতু আগে একবার কারিনের ব্যাপারে অভিজ্ঞতা ছিল, তাই খুব সাবধান ছিল জাহিদ ভাই। তিনি রুবির পাশে বসে কথা বলতে থাকে তার সাথে। বুঝতে পারছিল বুকের ব্যথায় কাতর ছিল সে, একটু শান্তি তিনি চাইছিলেন। হঠাৎ জাহিদ ভাই দেখে ঘরের ভেতরে ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে কেউ একটা লাফ দিয়ে রুবির উপরেই নিমেষে মিলিয়ে গেল আর রুবির বিছানায়, এবং রুবি তখনই কাঁপতে শুরু করে। জাহিদ ভাই বুঝতে পারে সেই কারিন এসে গেছে। জাহিদ ভাই উঠে দাঁড়ানোর আগেই রুবির বসে পড়ে এবং জাহিদ ভাইয়ের বাম হাত ধরে ফেলে। কুকুরের মতো জাহিদ ভাইয়ের সামনে এসে গন্ধ শুকতে শুরু করে। তারপর তাকে ছেড়ে দিয়ে তার দিকে তাকে চোখের ইশারা করে বুঝায় সে যেন চলে যায়। জাহিদ ভাই উত্তর নেয়, মাথা নাড়িয়ে না বলে। রুবি হঠাৎ দুই হাত দিয়ে নিজেকে আঘাত করতে শুরু করে। জাহিদ ভাই রিংটা বের করে রুবির কপালে চেপে ধরে আর রুবিকে ডাকতে থাকে ওঠার জন্য। রিং চেপে ধরতেই রিং গরম হতে শুরু করে, এমনকি জাহিদ ভাইয়ের হাত জ্বলতে শুরু করে। রুবি স্বাভাবিক হয়ে যায়, কিন্তু জাহিদ ভাইয়ের হাতের অল্প একটু চামড়া ততক্ষণে রিংয়ের তাপে জ্বলে গেছে। জাহিদ ভাই সচরাচর রিংটা ব্যবহার করে না, কিন্তু রুবির শরীরের অবস্থা দেখে তাকে এটা ব্যবহার করতে বাধ্য হয়েছিল। সেদিন চলে আসে জাহিদ ভাই এবং রাতে আমির সাহেবকে শুরু থেকে পর্যন্ত সবকিছু বলে। সব শুনে তিনি বলেন, দেখো বিপদ আসন্ন, জানো যেতে পারে, বন্দি করার চেষ্টা করতে পারি, কিন্তু সফল হওয়ার সম্ভাবনা তেমন নেই। এছাড়া তোমার জীবনের ঝুঁকি আসতে পারে। তো জাহিদ ভাই আমির সাহেবকে বলে, এটাই তো করে আসছে এতদিন, তাই না? তখনও ঝুঁকি ছিল, এখনো আছে, আর থাকবেই। আপনি বলুন কি করতে হবে? আমির সাহেব বলেন, তোমরা ডেভেলপারের এমডির মেয়ের কথা মনে আছে? জাহিদ বলে, হ্যাঁ মনে আছে। আমি কিন্তু আগে এই ঘটনাটা একবার শেয়ার করেছিলাম জাহিদ ভাই, ডেভেলপার এমডির মেয়ের। তিনি বলেন, হুবহু সেই নিয়ম মেনে এই কারিনকে বন্দি করতে হবে। সেই সময় বাক্স ব্যবহার করেছি, এবার বাঁশের তৈরি বোতলে বন্দি করতে হবে। আর রুবির উপরে কিছুই করা যাবে না, সেই কারিনকে অন্য কোথাও আনতে হবে। এটা তোমাকেই করতে হবে, কারণ আমরা তাকে আনতে পারবো না। তার কথা মতো আমি রুবির সাথে জাহিদ ভাই রুবির সাথে দেখা করে ওর একটা কাপড় নিয়ে আসে। আসার আগে রুবির সাথে অনেকক্ষণ কথা বলে। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তখন তার মধ্যে, আর সে বলেছিল এই বুকের ব্যথা তার আর ভালো লাগছে না। জাহিদ ভাই অন্তরে আতঙ্কে ছিল রুবিকে নিয়ে, তাই জাহিদ ভাই যা কেবল ওই রিংটা রুবির হাতে পরিয়ে দিয়ে আসে, তা ছিল তার কাছে। তো জাহিদ ভাই চলে আসার সময় রুবি বাবা ফোন দিয়ে বলেন রুবি উঠে বসেছে আর ওর বুকের ব্যথা একদমই নেই। জাহিদ ভাই রুবির সাথে কথা বলে ফোন রেখে দেয়। রাত 2টার দিকে জাহিদ ভাই রুবির ব্যবহার করা কাপড় জ্বালিয়ে দেয় এবং নিজেকে বন্ধ না করে উন্মুক্ত হয়ে সেই কারিনের অপেক্ষা করতে থাকে। আগুনটা নেবার সাথে সাথেই সেই কারিন ধাম করে এসে পড়ে জাহিদ ভাইয়ের সামনে এবং দানবীয় কণ্ঠে বলতে থাকে, আমাকে বন্দি করার শক্তি নেই তোদের, আর ওকে বাঁচাতে পারবি না তোরা। বলেই সেই কারিন জিন জাহিদ ভাইকে ধরতে এলে আমির সাহেব সামনে এসে পড়েন, যার কারণে সেই কারিন দূরে সরে যায়। তিনি তার মতো করে পড়ছিলেন দোয়া দুরুদ, আর সেই কারিন বিভিন্ন মানুষের কণ্ঠ নিয়ে জাহিদ ভাই ধোকায় ফেলানোর চেষ্টা করে। জাহিদ ভাই বাঁশের বোতল হাতে নিয়ে জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ মোতাবেক সূরা রহমানের কিছু আয়াত পড়ছিল। এভাবে অনেকক্ষণ পর জাহিদ ভাইয়ের হাতে থাকা বাঁশের বোতলটা ভারী হতে শুরু করে এবং একসময় আমির সাহেবের কথা মতো জাহিদ ভাই বোতল বন্ধ করে ফেলে। কারিন বোতলে বন্দী হয়ে গিয়েছিল। জাহিদ ভাই স্বস্তি পাচ্ছিল, যাক মেয়েটা বেঁচে গেল। জাহিদ ভাই সূরা পড়ছিল জাহিদ ভাইয়ের মতো করে। আমির সাহেব বোতল নিয়ে চলে যাওয়ার জন্য জাহিদ ভাইয়ের হাত থেকে যখন বোতলটা নিবেন, ঠিক তখন বোতলটা ফেটে যায় এবং আগুন ধরে যায় বোতলটায়। জাহিদ ভাই হতবাক হয়ে গিয়েছিল। জাহিদ ভাই আমির সাহেবের দিকে তাকাতে গিয়ে দেখে সেই কারিন দাঁড়িয়ে আছে। রাগে ক্ষোভে গড়গড় করতে করতে তিনি হাওয়ায় মিলিয়ে যায়। এটা দেখে বিশ্বাস তো করতে পারছিল না জাহিদ ভাই যে এটা কি হলো। আমির সাহেব শুধু তাকিয়েছিল জাহিদ ভাইয়ের দিকে। জাহিদ ভাই প্রশ্নের উত্তর না দিয়ে উনি শুধু তাকে তুলে বসলেন এবং এটুকু বললেন, তৈরি থেকো। তো জাহিদ ভাই ওনাকে বললেন, কিসের জন্য? আমির সাহেব উত্তর না দিয়ে চলে যায়।
তো জাহিদ ভাই চিৎকার করে একটার পর একটা প্রশ্নই করে যাচ্ছিল, কিন্তু তিনি চলে গেছেন ততক্ষণে। জাহিদ ভাই বুঝে গিয়েছিল রুবির ক্ষতি হবে আর আমির সাহেবের আর কিছুর করার নেই। তাই উপায় না পেয়ে নিরলসভাবে আমল করতে শুরু করে জাহিদ ভাই, এবং আল্লাহই পারেন সবকিছু মুহূর্তে পাল্টে দিতে। রুবির সাথে কথা হতে লাগলো দিনে কয়েকবার করে। রিংটাও ওর কাছে দেওয়ার পর থেকে ওর বুকের ব্যথা নেই, আর কোনো কিছু ঘটছেও না ওর সাথে। অনেক কিছু জল্পনা কল্পনা করতে থাকে জাহিদ ভাইয়ের মাথার মধ্যে। 4 দিন চলে যায়। এর পরের দিন ফোন আসে, রুবির অবস্থা খারাপ, খুব খারাপ, হাসপাতালে এখন ভর্তি। জাহিদ ভাই চলে যায় সেখানে, অন্তরের সেই জল্পনা কল্পনা আর ভয় নিয়ে। রুবি আইসিইউতে তখন, ডাক্তার অনুমতি দেননি। শহীদুল সাহেব জাহিদ ভাইয়ের রিং জাহিদ ভাইকে ফেরত দিয়ে দেয় এবং বলেন দুপুরের খাবার খাওয়ার পর হঠাৎ ওর মা বলে ও পড়ে যায়, বমি হতে থাকে আর ফেনা বের হয় মুখ থেকে। জাহিদ ভাই হাসপাতাল থেকে আমির সাহেবকে স্মরণ করছিল, কিন্তু তিনি সাড়া দিচ্ছিলেন না। আর তার কিছুক্ষণ পর ডাক্তার বলেন রুবি আর নেই। কলিজাটাই যে ধাক্কা লাগে, এমন কথা শুনলে সেই ধাক্কাটাই পেয়েছিল জাহিদ ভাই। জাহিদ ভাই বসেছিল দূরে, দেখছিল স্বজন হারানোর বেদনা কি জিনিস। জাহিদ ভাই নিজের বিশ্বাস নড়বড়ে হয়ে গেছিল। বের হয়ে চলে আসে জাহিদ ভাই বাসায়। রিংটা যতবার দেখছিল ততবার মোচড় দিচ্ছিল বুকে। তাই আমির সাহেবকে ডেকে এনে রিংটা ছুঁড়ে মারে জাহিদ ভাই তার দিকে, আর তাকে বলে ত্যাগ করলাম সবকিছু। সো বলে সে চলে আসে ঘরের মধ্যে জাহিদ ভাই। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। আমির সাহেব বাবার মতো আগলে রাখে এবং সেই সময় রেখেছেন, বুঝিয়েছেন, মনোবল দিয়েছেন, মনে করে দিয়েছেন অনেক কিছু। এভাবেই চলছিল। এর মধ্যে জাহিদ ভাইয়ের এক পরিচিত লোক বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলেন জাহিদ ভাইয়ের সাথে, কিন্তু মানসিকতা ভালো না থাকায় জাহিদ ভাই কারো ফোন ধরতো না। তো একদিন ফোন করার পর সে জাহিদ ভাইকে খুব জোর করে তার মামার একটা সমস্যার সমাধানের জন্য। তাই অনেক ভেবেচিন্তে সেই পরিচিত লোকের সাথে তার মামাকে তিনি দেখতে যান। তার মামার বাসায় যাওয়ার পর থেকে সেই পরিচিত লোকটিকে বলে পুরো ঘটনা শেয়ার করতে তার সাথে। তো তার মামার নাম হচ্ছে মামুন। আমরা আজকে মামুন ভাইয়ের কথাটা আজকে না রাখলাম না, মামুন ভাইয়ের ঘটনাটা আজকে শেয়ার করলাম না। আমরা এটার কন্টিনিউশন নেক্সট এপিসোডে আমরা এটা প্রচার করব। এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের সবার প্রিয় ডাক্তার এইচ। বর্তমানে তিনি নর্থ আমেরিকায় রয়েছেন, আর তিনি তার মধ্যপ্রাচ্যে কর্মরত জীবনের একটা স্মৃতি কথা উল্লেখ করতে গিয়ে এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। তো সেই সময় 2000 সালের কথা। তখন তিনি মধ্যপ্রাচ্যের মানে সৌদি আরবের কোনো একটা অঞ্চলে চাকরি করতেন। স্পেসিফিক জায়গাটার কথা বলবো না, কোনো একটা গ্রামে চাকরি করতেন। আর তিনি বলেছেন ওই সময় ওই গ্রামগুলোকে কানেক্ট করার জন্য এত পাকা রাস্তা ছিল না, মানে সব গ্রামে ওইভাবে কানেক্টিভিটি আসে নাই তখনও। অনেক গ্রামেই যেতে হতো একেবারে এই মরুভূমির উপর দিয়ে। অনেকেই 4 হুইল ড্রাইভ গাড়ি চালিয়ে যেত। আর বড় বড় ট্রাক যখন যেত ওখান দিয়ে, তখন নাকি তাদের একটা সমস্যা হতো, যেটা হতো যে মরুভূমিতে তাদের টায়ার প্রেশার নাকি নর্মাল রাখলে সেই ট্রাক আটকে যেত বালিতে। তো তারা যেটা করতো, যখন রাস্তা থেকে মরুভূমিতে নামতো টায়ার প্রেশার কমিয়ে দিত। তাদের প্রত্যেকটা টায়ার প্রেশার কমিয়ে তারপর নামতো, আর এরপর সেই ট্রাক চালিয়ে তারা চলে যেত সেই সব গ্রামে। তো ডাক্তার এইচ এরকম একটা গ্রামে তিনি কর্মরত ছিলেন মেডিকেল অফিসার হিসেবে। তো সেটা ছিল মূল যে রাস্তা, মানে যেখান থেকে মানে মূল হাইওয়ে ওঠে, সেখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একেবারে মরুভূমি পার হয়ে একটা জায়গায় ছোট একটা গ্রাম। তো সেই গ্রামে বেশ অনেক মানুষ বাস করতো, কিছু বাঙালিও বাস করতেন সেখানে। তারা ওই যে পশু পালনের সাথে যুক্ত ছিলেন। আর সেখানে কিছু ব্যবসায়ীও বাস করতেন, যারা ওখানে বিভিন্ন রকমের ব্যবসা করতেন। এর মাঝে একজন ব্যবসায়ী ছিলেন, তিনি শহর থেকে গম নিয়ে আসতেন, গম এনে এখানে বিক্রি করতেন। তাই গম আনা নেয়ার কাজে তার একজন ট্রাকার প্রয়োজন ছিল। সেই ট্রাকার হিসাবে একজন বাঙালি কাজ করতেন, ছদ্মনাম দিয়ে দেওয়া হলো, তার নাম মকবুল লিখেছেন আমাদের ডক্টর এইচ, আমি মকবুল হিসাবে বলছি। তো সেই মকবুল ওই ভদ্রলোকের জন্য যেতেন, শহর থেকে গম নিয়ে আবার আসতেন এবং তার গোদাম থেকে সেই গমগুলো বিক্রি করা হতো। তো মকবুল খুব শান্ত টাইপের মানুষ ছিলেন। তিনি আসতেন ডাক্তার এইচ এর কাছে মাঝে মাঝে তার চিকিৎসার জন্য, মানে টুকিটাকি দেখাতে, হেলথ চেক আপের জন্য। তো ডাক্তার এইচ দেখতেন, কথা বলতেন, যেহেতু বাংলাদেশি অনেকের সাথে কথা হতো তার, যারা অন্যান্য মানুষ ছিল। তো তিনি বললেন, ডাক্তার এইচ একদিন জিজ্ঞেস করলেন মকবুলকে যে, মকবুল, এই রাস্তা দিয়ে আপনারা যে যান, রাতের বেলা আসেন এখান থেকে, বেশ সময় লাগে দেখি। তো মকবুল বললো, জি স্যার, সময় তো লাগেই। বললে যে কতক্ষণ লাগে আসতে? তো বলে যে, স্যার ট্রাক তো অনেক ভারী জিনিস, আর ওই যে রাস্তার থেকে নামার পরে হাওয়া কমাই দিতে হয়, তো
তো তখন আরো মানে বসে যায় ট্রাক, মানে আরো মাটি কামড়ায় ধরে। তো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে অনেক সময় লাগে। তো ডাক্তার এইস বললেন ভয় লাগে না? তো হাসতেছে মকবুল, বলে ভয় তো স্যার লাগেই, কিছু তো ভয় আছে এখানে, একেবারেই নীরব নিথর। যখন আসি রাস্তা দিয়ে কিচ্ছু নাই, দুই পাশে ধু ধু করতেছে, শুধু ওই দূরের পাহাড়ের লাইন দেখা যায় স্যার, আর এই পাশে কিচ্ছু না। মাঝে মাঝে দেখা যায় কিছু ওই যে মানে ওই যে জঙ্গলি গাছ টাছ এগুলো আছে মরুভূমির মধ্যে যেগুলো থাকে, কাটা বৃক্ষ যেগুলা, এই ছাড়া তার কিছু নাই। তো ডাক্তার বললেন যে হ্যাঁ আমিও প্রায় দেখি, আমি মাঝে মাঝে বিকালবেলা হাঁটতে বেরোই যখন নাকি আমাদের এই পুরো এই গ্রামের সীমানায় চলে যাই, তখন দেখি দূরে আর কিছুই দেখা যায় না, শুধু মরু আর মরু। তো আমি এই জন্য চিন্তা করি ওই যে যান রাত্রেবেলা বা আসেন এখান দিয়ে, মানে কেমন লাগে। তো তিনি বললেন যে হ্যাঁ স্যার আসলেই ভয় লাগে। তো বলে ভয়টায় পাইছেন কখনো? ডাক্তার এইচ আবার আপনারা সবাই জানেন ডাক্তার এইচ বিভিন্ন সময় তিনি যখন ঘটনা বলতেন তিনি উল্লেখ করেছেন যে তার এইসব ব্যাপারে মানে এই প্যারানর্মাল ব্যাপারে বেশ আগ্রহ। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন সেই মকবুল সাহেবকে যে ভয়টাই পাইছেন নাকি কখনো? মকবুল বলে যে ভয় পাইছি মানে স্যার কিসের ভয়? বলে এই জিনভূত কিছু দেখছেন নাকি? না স্যার আমি দেখি নাই, তবে আমার আগে যে মিশরীয় ছিল সে দেখছে, ওর নাম হাসান। বলো মানে? বলে যে হ্যাঁ ও দেখছে। শিওর? ডাক্তার জিজ্ঞেস করে শিওর দেখছে? বলে হ্যাঁ। তো বলেন ঘটনাটা বলেন। তো মকবুল যিনি ছিলেন তখন তিনি শেয়ার করলেন ডাক্তার ইচকে ঘটনাটা। ওই হাসান যিনি ছিলেন ট্রাক চালাতেন এখানে, এই মালিকের আন্ডারেই তখন কাজ করতেন। তো হাসান এরকম শহর থেকে গম নিয়ে লোড করে আসতেন। তো আস্তে আস্তে শহরের মধ্যে বেশ খানিকটা সময় চলে যেত। বাই দ্য টাইম তিনি ওই হাইওয়ে ক্রস করে এই মরুভূমির কাছে চলে আসতেন, তখন 8টা-9টা বেজে যেত রাত। তো ওখানে এসে ওই মরুভূমিতে নামার আগে চাকার যে হাওয়া সেটা কমায় দিতেন তিনি, লো প্রেশার করে ফেলতেন। লো প্রেশার করে তারপর সে ট্রাক নিয়ে আস্তে আস্তে আসতেন। তো বেশ তখন মানে সময় লাগতো, ট্রাক এত দ্রুত এগোতো না। তো একদিন হাসান এরকম আসতেছেন ওখানে গম নিয়ে, তো এরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে তার বেশ সময় গেছে, এবং ওই দিনকার ওয়েদার ছিল একটু অন্যরকম, বেশ বাতাস, মানে বেশ উইন্ডি ওয়েদার, দমকা হাওয়া চলতেছিল। মানে মরুভূমির যে রাস্তা দিয়ে তিনি আসতেছেন, পাকা রাস্তা যেটা পিচ ঢালা রাস্তা, সেখানেও ধুলা উড়ে চলে আসতেছিল, মানে বেশ মানে বাতাস, বেশ তুফানি ওয়েদার আর কি যেটাকে বলে। তো তিনি ওটা দেখতে দেখতে আসতেছেন আর বুঝতেছেন যে রাত তো হয়ে গেছে। এমনিও শহরের মধ্যে ওখান থেকে আসার সময় তার অনেক কি ছিল, তো বেশ রাত হয়ে গেছে। তো বুঝতেছে যে আজকে তো খবর আছে, দেখে মনে হচ্ছে যে বালি ঝড় আসবে, যেই অবস্থা, কারণ রাস্তার উপর চলে আসতেছে হলুদ হলুদ বালি, পুরা মানে রাস্তা ছেয়ে ফেলতেছে উঠে, আর এরকম বেশ দমকা হাওয়া এসে বাড়ি দিচ্ছে ট্রাকের মধ্যে। তো সে বুঝলো যে খবর আছে, কারণ যখন সে ট্রাক নিয়ে নামাবে মরুভূমিতে তখন কিন্তু তার চাকার হাওয়া ছাড়তে হবে, তো নেমে এই কাজটা করতে হবে, বাতাস থাকবে, তার সাথে কোনো হেলবারও নাই। তো বুঝলো যে মানে মুখে স্কার্ফ ভালো মতো নেমে নামতে হবে আর হাওয়া ছাড়তে হবে আস্তে আস্তে। আর যদি বালুঝড় এসে পড়ে তাহলে বিশাল সমস্যা। আর বালুঝড় না হলেও যদি এই দমকা হাওয়া চলতে থাকে তখন নাকি একটা ব্যাপার ঘটে, মরুভূমির পথে রাতের বেলা চেনা খুবই দুষ্কর, কারণ এই যে ডুনগুলা আছে মানে বালিয়াড়িগুলা, এই বালিয়াড়িগুলা নাকি একবার এক ফরম্যাট নেয়, মানে ওই যে বালি যখন উড়ে এক জায়গা থেকে অনেক দূরে নিয়ে ফেলে তখন ওই জায়গা একটা উঁচু ঢিবির মতো হয়ে যায়। তো বিশাল সমস্যা। তো এগুলো আবার হাসান জানতো, আর হাসান তো আসলে ইজিপশিয়ান, তো তার এগুলোর সাথে আরো পরিচয় আছে। তো সে বুঝলো যে আজকে সমস্যা আছে, মানে আমার যেতে 12টা বাজবে। তো যাই হোক, এই হাসান চালাতে চালাতে ট্রাক চালাতে চলে আসলো তার নির্দিষ্ট স্থানে, এখান থেকে নামতে হবে। ওখানে জাস্ট একটা ছোট্ট সাইন দেওয়া আছে যে জায়গায় নেমে যাওয়ার জন্য আর কি। তো সে ট্রাক নিয়ে আস্তে করে নেমে গেল। বালিতে নেমেই সে একটু সামনে গিয়ে তার ইমার্জেন্সি লাইট দিয়ে ট্রাক থেকে নামলো। দেখলো ঠিকই বাতাস বেশ বইতেছে। তো হাসান তার মুখটা স্কার্ফ দিয়ে ঢেকে ফেললো, ভালো মতো স্কার্ফ দিয়ে ঢেকে সে গেল তার ওই যে প্রেসার গেজ আর নিয়ে ওই ছাড়তে, বাতাস ছাড়তে। আর বাতাস বাড়াইতে হলে অবশ্য কোনো সমস্যা নাই, এখানে আলাদা পাম্প আছে, অটোমেটিক পাম্প গুলো আছে ট্রাকের মধ্যেই থাকে, সেটা দিয়েই বাতাস দিতে পারে তারা, ওইটা অসুবিধা হয় না। কিন্তু বাতাস ছাড়তে গেলেই একটা সমস্যা, ওই গেজ নিয়ে নামতে হয়, মেপে মেপে ছাড়তে হয়। তো বেশ খানিকটা সময়, 10টা চাকা, বেশ ঝামেলার। তো হাসান কাজ শুরু করলো, আস্তে আস্তে বাতাস ছাড়তেছে, এর মধ্যে বালি কিন্তু বেশ উঠতেছে আশেপাশে। বুঝলো যে দমকা বালির হাওয়া, মানে স্যান্ডস্টর্ম ঠিক না, বাট দমকা হাওয়ার সাথে সাথে বালি মুভ করতেছে এবং শব্দ হচ্ছে হু হু করে। হাসানের কাছে একটু অস্বস্তি লাগলো যে এর মধ্যে যে কেমনে যাবে, কি করবে বুঝতেই পারতেছে না সে। তো বাতাস ছাড়তে ছাড়তে এই পুরো সব চাকা যখন নাকি সে একটু কমাই দিল এয়ার প্রেসার, ততক্ষণে কিন্তু আরো রাত হয়ে গেছে, বেশ বেশ রাত। সামনে যতদূর সে দেখতেছে এই বালির উড়াউড়ি, আকাশের আলো বেশ খানিকটা কমে গেছে মেঘে ঢেকে।
সামনে যত দেখা যাচ্ছে ঘোলাটে একটা ওয়েদার টাইপের জিনিস, আর দূরের কিছু ওই যে কাটা ঝোপ এগুলো ছাড়া কিছু দেখা যায়, ওগুলো নড়তেছে বাতাসে বেশ। তো হাসানের একটা আন্দাজ আছে সে কোন দিকে যাবে, এটা তার এমনিও তার ট্রাকের মধ্যে কম্পাস আছে। তো সে আস্তে করে যে ট্রাকে উঠলো, উঠে ট্রাক স্টার্ট দিল, হেডলাইট জ্বালালো, চলতে শুরু করলো সামনে। তো যাচ্ছে, সামনে চালা যাচ্ছে, এবং এই হেডলাইটের আলো যেখানে পড়তেছে সে শুধু দেখতেছে হলদেটে বালি এলোমেলো ভাবে উড়ে যাচ্ছে, মানে এলোমেলো ভাবে উঠতেছে চারিপাশে, মানে বাতাসটা এমন ভাবেই দমকা বইতেছে। আর তার উইন্ডশিল্ডের দিকে বালি উড়ে উড়ে আসছে, সেটাও দেখা যাচ্ছে হেডলাইটের আলোতে, মানে খুব তীক্ষ্ণ হেডলাইট পড়ছে। তো তার মধ্যে সে বুঝতে পারতেছে যে এই হচ্ছে রাস্তা, কারণ তার আগেও এখান থেকে ট্রাক বের হইছে, বোঝা যাচ্ছে যে ট্রেইলের রাস্তাটা, মানে বোঝা যায়। তো চলতে থাকলো সে, আর দূরে ওই যে পাহাড়ের সারি, এটাও সে হিসাব করতে পারে যে ওই জায়গায় ওই ওই পাহাড় সারি দেখলে সে বুঝতে পারে কোথায় যাচ্ছে। তো এইভাবে চলতেছে হাসান, মানে খুব কেয়ারফুল যে উল্টাপাল্টা জায়গায় যে না পড়ে। আবার অনেক জায়গায় বালি এরকম উঁচু হয়ে যায়, কেন এই বাতাস টেনে টেনে আনে, বালিয়াড়ি গুলা দেখতেছে, এই ফরমেশন ওই ফরমেশন, মানে এগুলা মানে কোনোটাই মিল নেই এরকম। তো সামনের দিকে খুব সজাগ দৃষ্টি রেখে সে এগিয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেটর খুব একটা বেশি দাবাচ্ছে না, মানে জানে যে সামনে যাবে না খামাকা, ওই মানে চাকা স্কিড করে বালি উঠবে, আর কিছু করার নেই। তো খুব সাবধানে আস্তে আস্তে, মানে অনেক সময় নিয়ে যেতে হবে এতটুকু রাস্তা, 80 কিলোমিটার অল্প স্পিডে কিন্তু অনেক অনেক সময়, টাইম কনজিউমিং। তো হাসান যেতে যেতে তার চোখ ধরে আসছে, মানে চোখটা ধরে আসছে কেমন জানি, মানে এক নাগাড়ে ড্রাইভ করতেছে। তো একে তো মেইন রাস্তাও ড্রাইভ করছে এতক্ষণ, আর এই এই লম্বা টাইমটা মরুভূমি দিয়ে ড্রাইভ করতেছে। এখন যেখানে আসছে এখানে দূরে পাহাড়ের সারিটা অনেক দূরে, মানে এখন মানে খুব ভালো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আবছা। আর এই যে ধুলাগুলা উঠতেছে এদিক ওদিক, প্রায় এরকম মানে একটা ধুলার পুরো আস্তর উড়ে চলে যাচ্ছে সামনে দিয়ে কন্টিনিউয়াসলি। মনে হচ্ছে যে বৃষ্টির ফোঁটা যেরকম আসে ওরকম হলদে হলদে বালি উড়ে উড়ে আসতেছে তার উইন্ডশিল্ডের কাছে। তার ওয়াইপারও চালানো লাগতেছে মাঝে মাঝে, ওয়াইপার চালাতে আবার একটা সমস্যা হয়, স্ক্র্যাচ পড়ে যায় বালি। তো যাই হোক, মানে খুব মানে একটা খুব একটা হেকটিক ড্রাইভিং সিচুয়েশন। তো এই সময় হাসানের চোখ লেগে আসছে, চোখের মধ্যে মনে হচ্ছে কেমন জানি লাগতেছে। এইটা প্রায় হয় ওরকম জায়গায় ড্রাইভ করতে গেলে। তো হাসান তাড়াতাড়ি তার পানির বোতলের দিকে হাত বাড়ালো, পাশে রাখা ছিল ওই সাইডে কাপ হোল্ডারের মধ্যে। তো সে যখন বোতলটা ধরে উঁচা করছে দেখে যে ভেতরে পানি নাই। তো সে বিষোদ্গার করলো মনে মনে, এখন পানি ভরতে হবে, এটাতে পানি ভরতে গেলে তাকে তার সিটের নিচে সাইডে রিচ করতে হবে, ওইখানে একটা গ্যালন আছে, সেখান থেকে পানি নিয়ে এটা ভরতে হবে আর কি, কন্টেইনার আছে। তো সে চিন্তা করলো যে এইভাবে তো মানে চালাচ্ছে ট্রাক এই অবস্থায়, তো আসলে সম্ভব না। তো চিন্তা করলো তাকে আরেকটু যাই, এর মাঝে তার কিন্তু ঢুলুনি এসে যাচ্ছে। তো চিন্তা করলো যে না, আসলে এইভাবে চালানোটা ঠিক না, আমি ট্রাকটা থামাই আমি পানি নেই। তো সে ট্রাকটাকে আস্তে করে থামাই দিয়ে সে জাস্ট এই তার পার্কে নিয়ে আসলো, গিয়ার পার্কে দিয়ে সে ট্রাক কিন্তু স্টার্ট অবস্থায় আছে। তো সে আস্তে করে ওই বোতলটা নিয়ে সে তার সিটের নিচে রিচ করলো, করে সে কন্টেনার থেকে পানি ভরতেছে বটলে। তো পানি ভরতেছে একটু একটু করে ভরতেছে বোতলটা, মানে আবার খুব চেপে ধরলে আবার অনেক ভরা হয়ে যাবে। তো এই সময় তার ট্রাকটা হঠাৎ করে একটা ঝাঁকি দিয়ে থেমে গেল, মানে স্টার্ট বন্ধ হয়ে গেল। তো চিন্তা করলো ঘটনা কি, স্টার্ট বন্ধ হয়ে গেল কেন, এরকম তো হওয়ার কথা না। তো সে পানি ভরা থামাইলো না, সে চিন্তা করলো বোতলটা ভরে নেই তারপরে স্টার্ট দিব। তো সে ওই চাপ দিয়ে রাখলো, তো পানি যখন ভরে গেল বোতলে, সে বোতলটা নিল। তো বোতলটা নিয়ে সে চিন্তা করলো যে যেহেতু থেমে গেছি, এখন নেমে মুখে পানি দিয়ে একটু 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 হাঁটি, একটু আড়ষ্ট ভাবটা কাটাই, অনেকক্ষণ তো বসে আছে এরকম চালাচ্ছে ট্রাক। তো সে গেট খুললো। তো গেট খোলার পর দেখতেছে যে হু 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 শব্দ হচ্ছে বাতাসের, বেশ তীক্ষ্ণ বাতাস হুইসেল কেটে যাচ্ছে ট্রাকের পাশ দিয়ে। ও মানে সে তার ট্রাকের অপোজিট দিক থেকে বাতাসগুলো আসতেছে, বেশ হুইসেল কেটে যাচ্ছে বাতাসটা। তো শব্দ পাচ্ছে শোঁ শোঁ করে। তো চিন্তা করলো আরে কি একটা অবস্থা, মানে পুরাই মানে ঝোড়ো রাত। তো সে পানি দিল, চোখে পানি দিল, একটু পানি খেলো, পানি খেয়ে মুখে পানি দিল, ঝাপটা দিল পানির। তারপর চিন্তা করলো যাই উঠে যাই ট্রাকে, কারণ মানে কেমন জানি লাগতেছে, নিথর একটা জায়গা, মরুর মধ্যে সে ট্রাক থামায় আছে, ট্রাকটাও একদম নিথর হয়ে আছে, কারণ লাইট, সে তো মনে করছিল যে লাইট জ্বলে থাকবে, স্টার্ট থাকবে, ওখানে স্টার্ট বন্ধ করে দিলে চরম ভয় লাগে। তো যাই হোক, হাসান ওই সহ বড় সহ আবার ট্রাকে উঠলো, উঠে সে দরজা লাগায়, সে তার ইগনিশন আবার দিল, মানে চাবি অন করতে গেল। দেখে সে ইগনিশন দিচ্ছে, ট্রাক কোনো শব্দ করতেছে না, মানে একটা কিটকিট কিটকিট শব্দ হচ্ছে, কিটকিট শব্দ হয়ে আর কোনো শব্দ করতেছে না। তো এটার সাথে হাসান পরিচিত যে এই সমস্যাটা সাধারণত হয় যে কোনো ইলেকট্রিক্যাল
সমস্যা থাকলে, অথবা কোনো ইলেকট্রিক্যাল তারের মধ্যে কোনো প্রবলেম হলে, অথবা ব্যাটারি যদি একদম প্রায় মানে পুরো ডিসচার্জ হয়ে যেয়ে থাকে। তো চিন্তা করলো যে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে কি কারণে হতে পারে। একটা হতে পারে তার যে ট্রাকের অল্টারনেটর আছে সেটা হয়তো অল্টারনেটর কোনো কারণে যদি খারাপ হয়ে থাকে, এই কারণে হয়তো ব্যাটারি সাপোর্টে অনেকক্ষণ ছিল, হঠাৎ করে চলে গেছে। তো যাই হোক, এখন উপায় আছে যদি আরেকটা ভেহিকেল পাইতো জাম্প স্টার্ট নেওয়া, মানে ওইটার ব্যাটারি দিয়ে এটাকে জাম্প দিত, জাম্প দিয়ে স্টার্ট করতো। তো এইখানে তো কেউ নাই, একদম রাত, ইস্যুতি রাত। সে ঘড়ির দিকে তাকায় দেখলো রাত 1টা বাজে। মানে এখানে কে স্টার্ট দিবে, এখানে জাম্প স্টার্ট দিবে? আর বাতাস যেরকম ঝড়ো হাওয়া বইতেছে, কোনো ভেহিকেল নাই, কিচ্ছু দেখা যাইতেছে না। আর ট্রাকে তো লাইটও জ্বলতেছে না কোনো, মানে সে লাইটই জ্বালাইতে পারতেছে না। মানে সে বুঝতে পারছে যে ব্যাপারটা ব্যাটারি সংক্রান্ত সমস্যা। তো হাসান একটু ভয় পেয়ে গেছে, কারণ এই রাতের বেলা সে এখন কই যাবে। তো চুপচাপ বসে আছে বোকার মতো ট্রাকের ভিতরে, আর ওই বাতাসের শব্দ শুনতেছে, হুইজলিং। একটু পরে সে খেয়াল করলো তার উইন্ডশিল্ডের ওখান দিয়ে দূরে দেখা যাচ্ছে একটা আলোর মতো, মানে মনে হচ্ছে যে আলো ওখানে নড়াচড়া করতেছে, ওঠানামা করতেছে। তো সে অনেকক্ষণ খেয়াল করলো যে আলোটা কিসের হতে পারে, ভালো মতন খেয়াল করার চেষ্টা করলো। আর মরুভূমিতে রাতের বেলা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায়, বেশ ঠান্ডা হয়ে গেছে। হাসান তার জ্যাকেট ছিল, জ্যাকেটটাও গায়ে চাপায় নিয়েছে। তো তাকে সে ভালো মতন দেখার চেষ্টা করলো যে আলোটা কিসের। দূরে দেখা যাচ্ছে আলো ওঠানামা করতেছে। তখন সে খেয়াল করলো যে এইটা মনে হচ্ছে কোনো আগুন, মানে মোস্ট প্রবাবলি এখানে কেউ আগুন জ্বালছে, সেটার থেকেই মনে হয় এই আলোটা দেখা যাচ্ছে। হাসান চিন্তা করলো যাবে নাকি ওদিকে, যে কথা বলবে নাকি ওদের সাথে। হইতে পারে যে ওদের মানে গাড়ি থাকতে পারে বা এসইউভি থাকতে পারে, সেখান থেকে যদি সে একটা জাম্প নিতে পারে তাহলেই তো হলো। তো চিন্তা করে সে চিন্তা করলো না, সে যাবে। তো সে তার ফ্ল্যাশ লাইটটা নিল, আর ট্রাকের থেকে চাবিটা খুলে নিল, নিয়ে সে ট্রাকটারে বন্ধ করলো, করে হাঁটা দিল যেদিকে আলোটা দেখছে। ট্রাক তো একটু উঁচু, ওখান থেকে আলোটা ভালো দেখা গেছে, এখান থেকে তেমন একটা দেখা যাচ্ছে না। সে আন্দাজ করে নিচ্ছে ওই দিকে আছে, হেঁটে যাচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে। তার ট্রাকটা দাঁড়ায় আছে, সে দেখতে পাচ্ছে, মানে ঘুরে একবার তাকায় দেখলো যে ট্রাকটা দাঁড়ায় আছে। ট্রাকটাকে দেখেও কেমন জানি কিম্ভূত কিমাকার লাগতেছে, একটা দানবীয় আকৃতির জিনিস দাঁড়ায় আছে, কোনো আলো জ্বলতেছে না, উপরে ওই যে দিয়ে ঢাকা, তিরপল দিয়ে ঢাকা। তো মায়াও লাগতেছে, ট্রাকটাকে সে খুব পছন্দ করে। যাই হোক, সে ট্রাকের দিকে একবার তাকায়, আবার হাঁটলো। হেঁটে যে যাচ্ছে সামনের দিকে, এরই তার ভয় লাগতেছে, কারণ বাতাস বয়ে যাচ্ছে, বালু উড়ায় নিয়ে যাচ্ছে সামনে দিয়ে, এবং মনে হয় বালিটা এমন ভাবে যায়, এটা একটু ভয় লাগে। যেমন ফ্ল্যাশ লাইট সে নিভাইতেছে, কিন্তু হাসান মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট নিভাইতেছে। ফ্ল্যাশ লাইট জ্বালায় রাখলে মনে হয় কি যে কেউ একজন দৌড় দিয়ে আসছে সামনে, এসে ডানে বামে তাকায় আবার দৌড় দিল, এরকম লাগে। বালিগুলো এমন ভাবে যায়, মানে ঠিক এইভাবে বালিগুলো যায় মরুভূমির মধ্যে রাতের বেলা, যখন এরকম যায়, একটু ঝড়ো হাওয়া থাকে, মনে হয় কি দৌড় দিয়ে সামনে এসে কেউ দাঁড়ায়, এরকম ডানে বামে তাকায় আবার দৌড় দিল। তো এটা হাসানের কাছে ওরকম লাগতেছে, এর জন্য সে ফ্ল্যাশ লাইট আবার নিভাই দেয় তাড়াতাড়ি। তো মানে ভয় লাগে, হলদেটে বালি। তো যাই হোক, সে যাচ্ছে। তো যেতে যেতে এবার সে দূর থেকে দেখতে পাচ্ছে যে আলোর একটা এরকম আভা উঠতেছে। সে বুঝলো যে হ্যাঁ, সে ঠিক জায়গায় যাইতেছে। তো হাঁটতে হাঁটতে একটা এরকম ডুনের ওই পাশ থেকে আসতেছিল, মানে একটা বালিয়াড়ির ওই পাশ থেকে আলোটা আসতেছিল। তো সে ওই ডুনের উপর উঠে গেছে, তার প্রায় মানে তার যে পায়ের ঘোড়ালি সেটার থেকে আরেকটু বেশি ডুবে গেছে ওখানে, ডুনের ওখানে ওঠার পরে। উঠে দেখতেছে পায়ের মধ্যে বালি ঢুকছে, জুতার মধ্যে অস্বস্তি লাগতেছে। ড্রোনের উপরে উঠে সে দেখতেছে দূরে একটা এরকম ক্যাম্প ফায়ার, তার পাশে একটা তাবু, এবং তাবুর যে মানে কাপড়টা, এটা কালো রঙের তাবু। এটা একটু অবাক লাগলো তার কাছে, যে কারা ভালো এরকম কালো রঙের তাবু করছে। তো আছে বেদুইনরা থাকে ওখানে, অনেকের অনেক রকম খেয়াল। তো চিন্তা করলো হতে পারে বেদুইনদের কোনো গোষ্ঠী, হয়তো ওরা এইভাবেই তাবু বানায়। তো চিন্তা করতে করতে হাসান আস্তে করে বালিয়াড়ি থেকে নেমে হাঁটা ধরলো ওদিকে। একটু উঁচুতে ছিল, তো নেমে যাচ্ছে ওদিকে। তো আরো কাছে আসছে সে বালিয়াড়ির কাছে। তো ওখান থেকে দেখতেছে যে ওইখানে ওই যে ক্যাম্প ফায়ার তৈরি করছে, ওইটার মধ্যে কিছু মানুষ বসে আছে। বসে তারা ওইখানে করতেছে, বারবিকিউ টাইপের আর কি, ওই যে মানে ছাগল বা ভেড়ার মাংস পোড়ায় ওখানে খাবে আর কি, রেডি করতেছে। তো দেখতেছে সবাই বেদুইনের মতো ড্রেস পরা, আর মুখটা এরকম ঢাকা, মানে দিয়ে। এইটা দেখে একটু অস্বস্তি লাগলো হাসানের, মুখ ঢাকা কেন, আবার এখানে ডাকাত টাকাত নাকি। তো চিন্তা করলো যে না, এখন এখানে কে ডাকাতি করতে আসবে এরকম সময়, এরা কি হুদাই এই সময় কে এগুলা করে নাকি। চিন্তা করতে করতে সে আরো সামনে গেল। তো সামনে যে সে ডানে বামে তাকাচ্ছে যে তাঁবুর আশেপাশে কোনো মানে এসইউভি বা কিছু রাখা আছে, দেখতেছে কোনো গাড়ি ঘোড়া নাই, তাঁবুর আশেপাশে কিছু নাই। তো হাসানের কাছে কি যেন একটা অড লাগতেছে, মানে সামথিং ইজ অড অ্যাবাউট দিস টেন্ট, কিছু একটা অড আছে। তো সে হাঁটতে হাঁটতে সে ওই ইসের কাছে এসে সালাম দিল,
ওই তাঁবুর মানুষদেরকে দূর থেকে, যাতে তারা হঠাৎ করে তাকে আবিষ্কার না করে। তো সে সালাম দেওয়ার সাথে সাথেই তাকে দেখলো যে তারা উত্তর দিল সালামের, আর বললো যে চলে আসো মুসাফির, তুমি কি পথ হারায় ফেলছো নাকি এখানে? হাসান তখন বললো, আরে না, পথ হারাই নেই, আমি যাচ্ছিলাম আমার কাজে, আমি তো এখানে ওই গ্রামে যাব আমার মালপত্র নিয়ে ট্রাকে, তো ট্রাকটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তো খুব একলা এখানে মানে পুরো আটকায় গেছি, তো ভয় লাগতেছিল রাস্তার মধ্যে কি করব, মানে বুঝে পাচ্ছিলাম না, ওই ট্রাকেই বসতে হবে। তো তোমাদের এখানে আলো দেখছি আমি ট্রাক থেকে, তো চিন্তা করলাম যে এখানে মনে হয় কেউ আছে, তোমাদের কাছে যদি গাড়ি টাড়ি থাকে আমি একটু এখান থেকে জাম্প নিতাম। তো দেখলো যে তারা নিজেদের দিকে চাওয়াচাই করলো। তো হাসানের কাছে কিন্তু স্টিল একটু অড লাগতেছে যে ভাই কি ঘটনা, কেউ মুখ ঢেকে রাখছে, নিজেদের মধ্যে মুখ ঢাকা, আর কি জানি একটা খটকা তার কাছে লাগতেছে এই তাঁবুটার ব্যাপারে। তো হাসান বলল যে আমি তোমাদের কোনো গাড়ি দেখতেছি না আশেপাশে। তো তারা দেখলো যে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করলো, একজন হাসলো, হাসির শব্দ শুনলো, বলে না আমাদের গাড়ি নেই। তো তাকে গাওয়া সারতেছে, মানে ওখানকার যে কফি, আরব কফি, বলতেছে যে তুমি গাওয়া খাবা? তো হাসান বললো যে নট ব্যাড, খেতে পারি, অসুবিধা নাই, দাও। তো দেখলো যে তাকে একটা এরকম পেয়ালা আগাই দিল খাওয়ার জন্য, কাপ। সেই কাপটা মাটির কাপ, ইটস মেড অফ ক্লে, এবং সেই কাপটা হাতে নিয়ে হাসানের কাছে বেশ অবাক লাগলো, মনে হলো যে এই কাপটা বেশ মানে ক্লাসিক একটা কাপ, অনেক কাজ করা ভেতরে, কারুকার্য করা, অনেক খোদাই করা ভেতরে, মানে অন্যরকম, মাটির কাপ তো অন্যরকম পুরাই। তো হাসান একটু অবাক হলো, মনে করলো যে হতে পারে এদের হয়তো ঐতিহ্যবাহী জিনিস, এদের যে সম্প্রদায়েরা মনে হয় এগুলা মানে ক্যারি অন করে, নিয়ে আসে সাথে করে, তাদের হয়তো হইতে পারে নিজের সম্প্রদায়ের জিনিস এবং তাদের নিজের হেরিটেজ, সেগুলা ভাবতে ভাবতে সে কাপটা নিল, নিয়ে তাকে শুকরান মানে ধন্যবাদ দিল, দিয়ে সে কফিতে চুমুক দিল, একটা অসাধারণ টেস্ট, মানে সে নর্মাল যে গাওয়া খায় এরকম টেস্ট। তারপর দেখলো যে তারা ওই যে বারবিকিউ করতেছিল, মানে গ্রিল করতেছিল, সেটা হচ্ছে ছাগলের মাংস বা ভেড়ার মাংস, ওইটাকে তারা কেটে কেটে এরকম একটা ইসে নিচ্ছে, এরকম বড় একটা রেকাবের মধ্যে নিতেছে। তো দেখলো যে আরেকটা অংশ, তারা এরকম 4 জন ছিল, সেটা তো নিচেই আরেকটা অংশ কাটছে, এটা হাসানের জন্য। হাসান হাত দিয়ে এরকম দেখাচ্ছে, না না, সে চা চুমুক দিছিল তো, তো সেই মুখ থেকে সে গাওয়ার কাপ নামায় বলতেছে, না আমি ফুল, আমি খাবো না। তো তারা হাসতেছে, তো খেজুর দিছে, একটা এরকম ঈদে বাড়ায় খেজুর দিছে হাসানের দিকে। তো হাসান খেজুর নিল, খেজুরটা দেখেও সে দেখতেছে বেশ ফ্রেশ টসটসে সুন্দর খেজুর। তো সে খেজুরটা মুখে নিতে গেছে, তার আঙ্গুল থেকে পড়ে গেছে, কারণ তার হাতে কাপ ধরা ছিল, এবার খেজুরটা টাস করে পড়ছে নিচে। হাসান আবার ওই খেজুরটাকে উঠায়, সে সবসময় এরকম মাটিতে পড়লে খাবার উঠায় নিত। তো তার আবার মানে পেট ভরা, হাসানের কিন্তু পেট ভরা, সে রাস্তায় আস্তে আস্তে খাবার কিনে আনছিল, আল বাইক থেকে খাইছে, তো পেট ভরা তার। কিন্তু ওই যে মানে ভেড়ার মাংস যে বারবিকিউ করে দিচ্ছে, এইটাতে তার আবার একটু লোভও লাগতেছে, যে না করে ফেলছি আবার খাবো কি, চিন্তা করতে করতে সে খেজুরটা তুলতে গেছে। খেজুরটা যখন সে তুলতে গেছে, তখন তার হঠাৎ চোখ পড়লো ওই পাশে যেই লোকটা ওই যে ভেড়ার মাংস বারবিকিউ করে কেটে দিচ্ছে, তার পায়ের দিকে। তার পায়ের দিকে তাকায় আসলে ফ্রিজ হয়ে গেল হাসান, কারণ সে তাকায় দেখতেছে লোকটার জুতার মধ্যে অস্বাভাবিকতা। কি অস্বাভাবিকতা? খেয়াল করলো জুতাটা উল্টা, মানে তার পায়ের পাতাটাই উল্টা, মানে পেছন দিকে, অ্যাজ ইফ সে যেরকম বসে আছে এরকম করে একটা ছোট্ট টুলের উপরে, মনে হচ্ছে যে তার পাটা পেছন দিকে দেয়া। হাসানের খুবই ভয় লাগলো, সে প্রচন্ড রকমের ভয় পাইছে। সে জাস্ট ওইদিকে একবার তাকায়, মানে এমন ভাবে তাকাইলো উপর দিকে হালকা ভাবে, যে বুঝতে দিল না তাদেরকে যে সেই জিনিসটা বুঝতে পারছে। সে বুঝতে পারছে যে আমি মরুভূমির জিনের খপ্পরে পড়ছি, কারণ তারা জানে সে নিজেও তো মিশরীয় আসলে, তো সে জানে যে এরকম মরুভূমিতে থাকে। আর আজকে এরকম যেরকম মানে বাতাস চলতেছে, তুফানি রাত, এইসব সময় ওরা চলাফেরা করে বা থাকে, ওদের এক্সিস্টেন্স যেখানে থাকে সেখানে এই তুফানটা আরো বেশি হয়, মানে এই যে ঝড়ো বাতাস বেশি চলে, এটা জানতো হাসান। হাসান তাড়াতাড়ি খেজুরটা কাস্তে করে তুলে, ওদের মধ্যেই একজন জিজ্ঞেস করে যে কি পথিক, তোমার কোনো সমস্যা? বলে না, খেজুরটা পড়ে গেছিল, এটা নিলাম আর কি। বলে আচ্ছা খাও, তুমি তোমার গাওয়া শেষ করো, আমি বুঝতে পারতেছি তোমার মাংস খেতেও ইচ্ছা করতেছে, মানে গোশত খেতেও ইচ্ছা করতেছে, তুমি খেও, অসুবিধা নাই। হাসান বলছেন, না আমার পেট ভরা, তবে তোমাদের খাবারের ঘ্রাণটা সুন্দর। তো বলে সে খেজুরে একটা কামড় দিছে, দিয়ে সাথে সাথে তার মনে পড়লো খেজুরটা খুব সুস্বাদু খেজুর, খুব সুস্বাদু খেজুর। তার সাথে সাথে সেই খটকাটা তার মানে ভাঙলো। সে এই মানে এতক্ষণ যেটা ভাবার চেষ্টা করতেছিল এই তাঁবুতে ডিফারেন্সটা কি, সে বুঝে ফেললো এই তাঁবুটা অনেক শান্ত, কাম। মানে এই যে বাইরে অশান্ত বাতাস চলতেছে, এইখানে কোনো বাতাস আসতেছে না, কোনো বালিও উড়ে আসতেছে না, মনে হচ্ছে যে অদৃশ্য একটা বলয় দিয়ে ঢাকা তাঁবুটা।
সে যখনই এখানে হেঁটে ঢুকছিল তখনই সে হঠাৎ করে এই অশান্ত বালির থেকে নিজেকে একটা কোয়াইট জায়গায় আবিষ্কার করছিল, কাইন্ড অফ থিংস লাইক দ্যাট। মানে এখন সে খটকাটা ধরতে পারছে যে সে এরকম জায়গায়। তো সে কেমন যেন একটু কেঁপে উঠছে, কেঁপে উঠে সে হঠাৎ বলতেছে যে আমাকে একটু আমার গাড়িতে যেতে হবে, আমার ওখানে ওয়্যারলেস আছে, তো মনে হয় আমার ইসের থেকে বস কল করতে পারে, আমি রেডিওতে মনে হয় কল করতে পারে, না পেলে বিশাল সমস্যা। বলে সে ফট করে আর কোনো কথা না বলে উঠে দাঁড়াইছে খেজুরটা নিয়ে, বলতেছে যে আমি আসি, আমি ফিরে আসতেছি তোমাদের এখানে। বলে সে খেজুরটা নিয়ে হাঁটা দিছে সোজা। তো হাঁটা দিছে সে ওই যে যেই পর্যন্ত আলোটা যাচ্ছে, মোটামুটি আলোর একটা রেখা পড়ছে, ওই পর্যন্ত সে যে জাস্ট পা দিয়ে বের হয়েছে, আর সাথে সাথে এই যে বাতাসের সে তাণ্ডব সে টের পাইলো যে বাতাস শোঁ শোঁ করতেছে। আর সে পেছনে মনে হলো একটা হাসির শব্দ শুনলো, একসাথে হাসছে। মানে এই যে চারজন বসা, চারজন একসাথে যদি হেসে উঠে, লাইক বন্ধুরা যদি খুব কোনো ব্যাপারে মজা পেয়ে একসাথে হেসে উঠে বন্ধুরা কিছু দেখে, ওইরকম হাসির শব্দটা। কিন্তু হাসানের কাছে কিন্তু ভয় লাগছে এই হাসির শব্দটা। সে কিন্তু এটাকে নিছক আনন্দময় হাসি যে দিছে তারা, সেটা সে ভাবে নাই। সে কারণ সে যখন বের হয়ে আসছে তখন হঠাৎ করে সেই দমকা বাতাসটা পাইছে, আর সাথে সাথে ওরা হাসতেছে পিছনে। তো হাসান বুঝতে পারছে, তার সাথে সাথে মনে পড়ছে যে ওই লোকটার পায়ের কথা, ওই যে খাবার বাড়তেছিল। তো সে জাস্ট এটা নিজের মনের ইচ্ছার বিরুদ্ধেও সে একবার পেছন ফিরে একটু তাকাইছে। তাকায় দেখতেছে সে যে ওই চারজনের চোখ জ্বলতেছে, যে মুখটা তো ঢেকে রাখছিল, চোখটা জ্বলতেছে। এবং ওই চোখ মনে হচ্ছে যে অনেকটা ফ্লোরোসেন্ট কালার চোখের চারপাশে, এরকম পুরোপুরি যে চোখটা পশুর মতো জ্বলে সেরকম না, মনে হচ্ছে একটু ফ্লোরোসেন্ট কালারের মতো। অবাক কাণ্ড। এবং সে অবাক হয়ে দেখলো যে এখন চারজন না, ওখানে তিনজন আছে। ব্যাপারটা হঠাৎ করে এমন স্ট্রেঞ্জ ভাবে হলো যে মনে হলো তার চোখের একটা ব্লিঙ্কেই ওই চারজন তিনজন হয়ে গেল। এবং পরবর্তী সেকেন্ডে সে দেখলো যে সেই একজন মিসিং ছিল, সে তার থেকে 3-4 ফিট দূরে, যেখানে নাকি ওই তাঁবুর আলোটা, ক্যাম্পফায়ার আলোটা আসছে, ওইখানে দাঁড়ায় আছে। সে ওখান থেকে বললো, তাকে একটা নাম ধরে বলতেছে, হাসান তোমার ক্ষুধা লাগলে তুমি চলে এসো, ভয় পেও না। হাসান এত ভয় পেলো সে দৌড় দিল ওইখান থেকে, একদম জান প্রাণ নিয়ে দৌড় দিল। আর শুনলো যে পিছনে যে তার সাথে কথা বলছে সে হো হো করে হাসতেছে। তো সেই হো হো করে হাসির শব্দটা এমন ভাবে আসতেছে যে মনে হচ্ছে ঢেউয়ের মতো বারবার বাড়ি খেয়ে খেয়ে তার কানের কাছে দিয়ে যাচ্ছে, এবং তার কানের কাছে মনে হচ্ছে ফিস ফিস করে যাচ্ছে। হাসান আসলে তার ওখানে মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে সেরকম একটা অবস্থা। সে দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াইতেছে তার আন্দাজে ট্রাকটা যেদিকে, আর সে জাস্ট দোয়া পড়া শুরু করলো মনে মনে। দোয়া পড়তে 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 সে চলে আসে ট্রাকের কাছে, দেখতেছে ট্রাকটা ওখানে আছে। তো সে একদম ঝাঁপায় পড়লো গেটের উপরে, গেটটা খুলে সে ঢুকে সাথে সাথে লক করে দিল। লক করে দিয়ে সে থরথর করে কাঁপতেছে, আর উইন্ডশিল্ডের বাইরে তাকাচ্ছে। উইন্ডশিল্ডের বাইরে সে বুঝতে পারতেছে না, হু করে শব্দ হচ্ছে বাতাসের, কিছু দেখা যাচ্ছে না যেহেতু হেডলাইট নাই। সে ট্রাই করলো আরো 2বার ইগনিশন দেওয়ার, দেখলো ওই ক্যাট 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 করে শব্দ হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, ট্রাকি হয়ে গেছে, থেমে আছে এরকম। হাসান খুব ভয় পাইছে। সে কি করবে, সে তার যে সিটের পেছনে একটা এক্সট্রা জায়গা আছে, ওখানে যদি কেউ টায়ার্ড হয়ে যায় অনেক সময় ঘুমায় পেছনে গিয়ে। তো ট্রাকাররা অনেক সময় ট্রাক কোথাও থামায় নামায় দিয়ে ঘুমায়, তো ওই জায়গাটা আছে আর কি পেছনে, একটা ছোট্ট এরকম বিছানার মতো। হাসান তাড়াতাড়ি পেছনে চলে গেছে। পেছনে গিয়ে সে ওখানে একটা ছিল, তার একটা ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে, এমনি তো ঠান্ডা, তার মনে হইতেছে কাঁপুনি এসে গেছে শরীরে। সে ব্ল্যাঙ্কেটটা পেঁচায় সেখানে দোয়া পড়তে পড়তে, সূরা পড়তে পড়তে চুপচাপ শুয়ে আছে, আর দোয়া পড়তেছে। কখন সে ক্লান্তিতে আসলে ঘুমায় গেছে তার সে বুঝতেই পারে নাই। তো হাসানের যখন ঘুম ভাঙছে তখন বেশ গরম লাগতেছে, এমনি তো জ্যাকেট পরা ছিল, তার উপরে ব্ল্যাঙ্কেট, আর ওই দিনের আলো ছাড়ছে, তখন সূর্যের আলো ঢুকতেছে ট্রাকের ভিতরে। তো সে তাড়াতাড়ি উঠে যে সে সামনে তাকায় দেখলো তার যে সামনের হুড, ট্রাকের হুডের উপরে বেশ বালির স্তর জমে আছে। তো তাড়াতাড়ি সে লাফ দিয়ে নামলো ট্রাক থেকে নেমে সে দেখলো যে কি অবস্থা আশেপাশে। দেখতেছে চারিপাশে এরকম ওই যে বালিয়াড়ি, আর কিছু নাই। সামনের রাস্তাটাও বেশ বালি এলোমেলো ভাবে বালি জমে গেছে এদিক ওদিক। তো সে উঠে ট্রাকের, আবার সে ইগনিশন দিল, দেখলো ওই ক্যাট 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 করতেছে, ট্রাক আর স্টার্ট হয় না। তখন চিন্তা করলো কি করবে, আরেকটা ট্রাক বা একটা গাড়ি যতক্ষণ না আসতেছে সে তো কিন্তু ট্রাক নড়াইতে পারবে না। আর তখনকার সময় কিন্তু ছিল না, সেলফোন ছিল না যে মোবাইল ফোনে কাউকে কল দিবে, তখন মোবাইল ফোনের যুগ না। আর হাসানের যে মালিক, যিনি গমের ব্যবসা করেন, তার এমন বড় সেট আপও না যে ওখান থেকে তার জন্য হ্যান্ড রেডিও স্টেশন বসাবেন। সে রেডিওর কথা মিথ্যা বলছে ওখানে ওই মানুষদেরকে। তো এগুলো চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় আসলো, আমার ট্রাকের ওইখানে যে এক্সট্রা টুল বক্সের নিচে তো ব্যাটারিও আছে,
আমি ওই পুরোনো ব্যাটারিটা নামাই না কেন, মানে এক্সট্রা ব্যাটারি আছে, স্পেয়ার ব্যাটারি। তো সে তাড়াতাড়ি মনে হওয়ার সাথে সাথে দৌড় দিয়ে গেছে। সে যে ওই ট্রাকের ওই পিছনের অংশ খুলে দেখলো ওই মালটা লোড করা, এর ফাঁক দিয়ে সে যে টুল বক্সটা খুললো, ওখান থেকে সে ব্যাটারিটা নামাবে অনেক কষ্টে টেনে টেনে, বিশাল ব্যাটারি, তো বড় ব্যাটারিটা টেনে এরকম নিয়ে আসলো। এখানে ডালি ছিল তার ট্রাকে, সে ডালিতে উঠাইলো ব্যাটারি, উঠায় সে ডালি দিয়ে নিয়ে গেল টেনে। বালির মধ্যে যে ডালি চলতে চায় না, কোমর ভেঙে যেতে চাইতেছে এরকম, আর তার মনে হয় জ্বর আসতেছে হাসান, মানে শরীর অন্যরকম লাগতেছে। তো যাই হোক, অনেক কষ্টে সে মানে মানে জান প্রাণ দিয়ে কোনো মতে এই ডালিটাকে টেনে নিয়ে গেল তার বনেটের কাছে, মানে সামনে তার হুডের কাছে, এবং হুড খুলে তার কাছে ছিল জাম্পিং কেবল ছিল, সেই জাম্পিং কেবল দিয়ে ব্যাটারি কানেক্ট করে জাম্প স্টার্ট দিল ট্রাক। তো ট্রাক স্টার্ট হয়ে গেল। ট্রাক বুঝতে পারছে যে মানে এই সমস্যা ব্যাটারিতেই ছিল, আগের ব্যাটারিতেই সমস্যা, এখন আর কিছু করার নাই। ট্রাক স্টার্ট হয়েছে, স্টার্টে রেখে সে এই ব্যাটারিটা তাড়াতাড়ি আবার নিল, ওখানে কোনো মতে উঠাইলো পিছনে, কোনোই নাই, ওই যে তাদের একটা ট্রাকের পেছনে এরকম স্লাইডিং আছে, ওইটা টানে নামায়, যাক ওরা যে কোনো মতো উঠায় রেখে আর কি, আর ই করলো, ডালিটারও কোনো মতো উঠায় রেখে ট্রাকের পেছন দিকটা বন্ধ করলো, করে দৌড়ায় ট্রাকে উঠলো, উঠে সে আবার মানে ট্রাক নিয়ে চলা শুরু করলো সামনে। তো ভয় পাইতেছিল যে অল্টারনেটর নষ্ট হয়ে গেছে নাকি, যদি আবার থেমে যায় ট্রাক, এই ভয় পাইতেছে, মানে বেশ ভয় পাইতেছিল। তো যাই হোক, তারপরও সে চালাইতে 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 এক সময় চলে আসলো গ্রামে, ট্রাক আর বন্ধ হয়নি রাস্তায়। তো একেবারে তার যে গ্রাম আছে, তাদের যে গোডাউন আছে, গোডাউনের কাছে এসে ট্রাক বন্ধ হয়েছে। তো যাই হোক, ততক্ষণে তো সে চলে আসছে, আর ট্রাক থেকে নেমে হাসান একদম দুর্বল, তার ইসের কাছে গেল, তার বসের কাছে গেল, যে বলল যে এই অবস্থা, আমি রাত্রেবেলা, বস খুব ওয়ারিড, খুব চিন্তিত ছিল যে কি হয়েছে তার, বসে যে সে না আসলে বস খোঁজ খবর নিয়ে কারোর কাছে কোনোভাবে আরেকটা গাড়ি ম্যানেজ করে যেত ওইখানে দেখতে। তো যাই হোক, সে বললো যে তুমি আসতে পারছো, এই তো হাসান বললো যে রাস্তার মধ্যে এই ঘটনা হয়েছে। তো সবাই বলছে যে ওটা জিন। তো হাসানের বসের ভাই বলতেছে যে ওটা জিন আমি মানবো তখনই যখন আমি এটাতে শিওর হব। সে বলল, হাসানে বললো তুমি আমার সাথে চলো, আমার 4 হুইল ড্রাইভ আছে, ওইটা নিয়ে যাবো। হাসান বলতেছে আমি অনেক টায়ার্ড, আমার শরীর খারাপ। তো সে ওই লোকটা শুনতেছে না, তার বসের ভাই বলে চলো আমার সাথে, একটু একগুয়ে ছিল। তো যাই হোক, হাসান বাধ্য হয়ে ওনার সাথে গেল, ও উঠে, তো উনি গাড়ি নিয়ে ওখানে গেল। হাসান একদম টায়ার্ড হয়ে শুয়েছিল ট্রাকের পাশে। তো যে ওখানে থামছে, যেখানে হাসানকে জিজ্ঞেস করছে কোথায় ট্রাক থামাইছিল, হাসান দেখাইলো, দেখলো যে হ্যাঁ ট্রাকের ট্রেইল আছে, ট্রাক নিয়ে যে হাসান আসতে পরে সে ওখানে যে নামছে, তার যে ওই যে ট্রলি টানছে ওইটারও দাগ আছে, মানে যে ডালিটা নিয়ে যে ব্যাটারি নিয়ে আসছে ওইটারও দাগ আছে। তারপরে সে খুঁজতেছে যে এই মরুভূমির মধ্যে কোনো পায়ের ছাপটা পাওয়া যায় নাকি। হাসান বলছে যে আমি যেদিক দিয়ে গেছি তারে দেখাইছে। সে বলছে আসো আমার সাথে। তো হাসান খুবই বিরক্ত, তার শরীর চলতেছে না। তো লোকটা তারপরও তাকে নিয়ে ওদিক দিয়ে যাচ্ছে। তো ওদিকে তার পায়ের ছাপ পাওয়া যায় না, বালি এদিকে উঠছে এরকম অবস্থা। এক জায়গায় যে আসলেই হাসানের পায়ের ছাপ পাওয়া গেল। হাসান দেখাইলো যে এই দেখো আমি এদিক দিয়ে গেছি, যে পায়ের ছাপ আছে, এখানে বালি এসে পড়ে নাই। তো খুবই আশ্চর্যজনক ভাবে ওই জায়গা থেকে যে পায়ের ছাপটা হাসানের পাইছে, তারা হাঁটতে হাঁটতে ঠিক একটা ডুনের কাছে গেল। হাসান মনে করতে পারলো যে এই ডুনের উপর রাত্রেবেলা সে উঠে দেখছিল নিচে যে ওরা করতেছে। হাসান ওখান থেকে দেখাইলো যে ওই জায়গাটায় ছিল ক্যাম্পটা, তাঁবুটা। কোনো তাঁবু কিচ্ছু নেই, একটা নিচু ফ্ল্যাট জায়গা, কিন্তু এই পাশে যে বালি যেভাবে পড়া, ওই জায়গাটা ওইভাবে বালি পড়ে নাই, জায়গাটা জানি কেমন। তো তার বসের ভাই হাসানকে নিয়ে নামলো, নেমে গিয়ে খুব আশ্চর্যজনক ভাবে দেখলো এতক্ষণ কিন্তু হাসানের পায়ের ছাপ ওইভাবে দেখে নাই, এই পাশে কয়েকটা দেখছিল আর ওই পাশে দেখে নাই। দেখলো যে এই ডুন থেকে নেমে খানিকটা পরে স্পষ্টভাবে হাসানের পায়ের ছাপ আছে ওইখানে। হাসানের পায়ের ছাপ, মানে হাসান যেখানে হেঁটে গেছে একটা জায়গায়, মানে এই পর্যন্ত একটা পায়ের ছাপ পাওয়া গেছে। খুবই আশ্চর্য, ওখানে কোনো তাঁবুর চিহ্ন নাই, এখানে কেউ ক্যাম্প ফায়ার করবে তো দূরের কথা, কিচ্ছু নাই। তো তার বসের ভাই দোয়া পড়ে বললো যে চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। তো বলে হাসানকে নিয়ে এসে ব্যাক করে আসলো। তো হাসান যখন চলে আসছে ওখান থেকে, মানে তার এলাকায় গ্রামে আসছে, তখন সে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। অসুস্থ হয়ে সে খুব অনেকদিন নাকি সাফার করছিল। তো সে সাফার করে সে একদম শুকায় গেছিল এরকম অবস্থা, কাজ করতে পারেনি অনেকদিন। তো তারপরে সে ওখান থেকে চাকরি ছেড়ে দেয়, কারণ সে অনেক ভয় পেত নাকি, চাকরি ছেড়ে দেয়। তো ওই হাসানের রিপ্লেসমেন্টেই এই মকবুল, যিনি বাঙালি, তিনি নাকি আসছেন। তো এই মকবুলই এই ঘটনাটা ডাক্তার এইচ এর কাছে শেয়ার করেছেন, এবং ডাক্তার এইচ শুনলেন মকবুলের কাছ থেকে পুরো ঘটনা, এবং তিনি খুব এনজয় করছিলেন ঘটনাটা। আর ডাক্তার এইচ কিন্তু অনেক জায়গায় এরকম ছিলেন, তিনি এর অতীতে বলছেন, তিনি বিভিন্ন ঘটনায় নিজেও বলছেন যে তিনি মিডল ইস্টের এমন কিছু রুরাল জায়গায় তিনি কাজ করছেন
যেখানে ওই যে তার মেডিকেল সেন্টারের ছাদের উপরে নাকি রাতের বেলা ঘুম করে নেমে হাঁটা চলা করতো, অন্যরকম একটা অবস্থা। এবং তিনি প্রথম প্রথম কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করছিলেন যে ছাদের উপরে কি বা কে। তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওখানে, তিনি বলছেন যে স্যার বাইরে যেন না, প্লিজ বাইরে যাবেন না, তাকে নিষেধ করছিল যে ওইখানে অন্যরকম জিনিসপত্র আছে। তো এটাই ডাক্তার এইচ, তিনি এরকম অনেক কিছুই তিনি এক্সপিরিয়েন্স করছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি একটি ফাঁকা রাস্তার ঘটনা। রাত তখন প্রায় 11:45। আকাশে কালো মেঘ, চারদিকে ঝিরঝিরে বৃষ্টি। শহর থেকে অনেক দূরে একটি নির্জন রাস্তা। রাস্তার দুই পাশে বিশাল বটগাছ আর বাঁশঝাড়। দিনের বেলায় মানুষ খুব কমই চলাচল করে, আর রাত হলে সেই রাস্তা একবারে জনশূন্য হয়ে যায়। সেদিন অফিসের কাজ শেষ করে রাকিব শেষ বাস ধরার জন্য সেই রাস্তার বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। মোবাইলের চার্জও খুবই ছিলই না বললে চলে। আশেপাশে কোনো দোকান নেই, কোনো বাড়িও নেই। হঠাৎ দূরে একটি কুকুর অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করলো। রাকিবের বুকের ভিতরটা কেঁপে উঠল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। দূর থেকে মুখ ঠিকভাবে দেখা যাচ্ছিল না। রাকিব ভাবল হয়তো কোনো যাত্রী। সে ডাক দিল, আপনি কি বাসের জন্য অপেক্ষা করছেন? কোনো উত্তর নেই। মহিলাটি ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু হাঁটার সময় তার পায়ের কোনো শব্দ হচ্ছিল না। বৃষ্টি পড়ছে, অথচ তার কাপড়ে এক ফোঁটাও পানি লাগছে না। রাকিবের গলা শুকিয়ে গেল। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনে ধরতেই মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রাকিব অবাক হয়ে চারদিকে তাকাল। ঠিক তখনই তার কানের কাছে কেউ খুব আস্তে ফিসফিস করে বলল, রাকিব ঘুরে দাঁড়াও। কেউ নেই, পিছনে কেউ নেই। তারপর রাস্তার ওপাশে একটি পুরনো বাস এসে থামলো। বাসটির হেডলাইট জ্বলছে, কিন্তু ইঞ্জিনের কোনো শব্দ নেই। গায়ে বড় বড় অক্ষরে লেখা শেষ যাত্রা। বাসের দরজা নিচ থেকেই খুলে গেল। ভিতরে অনেক মানুষ বসে আসে, কিন্তু সবার মুখ নিচের দিকে, কেউ নড়ছে না। হঠাৎ একসঙ্গে সবাই মাথা তুলে রাকিবের দিকেই তাকাল। তাদের চোখ নেই, শুধু কালো গভীর অন্ধকার গর্ত। ঠিক তখনই বাসের কন্ডাক্টর হাত তুলে ইশারা করলো, উঠে পড়ুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। রাকিবের পা যেন নিচ থেকেই বাসের দিকে এগোতে শুরু করলো। রাকিব যতই নিজেকে থামানোর চেষ্টা করুক না কেন, তার পা যেন অনিচ্ছায় বাসে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। ছোটবেলায় মা বলেছিল, রাতে কোনো অচেনা লোক ডাকলে বা অদ্ভুত কিছু দেখলে আল্লাহর নাম নেবে। রাকিব কাঁপতে কাঁপতে দোয়া পড়তে শুরু করলো। ঠিক তখনই বাসের ভেতর থেকে একসঙ্গে সবাই চিৎকার করে উঠল, থামো, ও যেন নাম না নেয়। সঙ্গে সঙ্গে বাসের ভিতরের বাতিগুলো লাল হয়ে গেল। কন্ডাক্টরের মুখ ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, আর মুখটা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যাচ্ছে। সে গর্জে উঠল, এত বছর পর একজন যাত্রী পেয়েছি, তাকে যেতে দেব না। হঠাৎ বাসের দরজা বিকট এক শব্দে বন্ধ হয়ে গেল, কিন্তু রাকিব তখনও বাসের বাইরে। সে প্রাণপণে দৌড় দিতে শুরু করলো। বৃষ্টি ভেজা ফাঁকা রাস্তায় সে যত দ্রুতই দৌড়ায় না কেন, ততই মনে হয় বাসটি তার ঠিক পিছনেই চলছে। আয়নায় তাকিয়ে সে দেখল বাসের জানালায় বসে থাকা মুখহীন যাত্রীরা একসঙ্গে তার দিকেই তাকিয়ে আছে। এরপর একে একে তারা জানালার কাছে হাত রাখতে শুরু করলো। কাচের উপর কালো হাতের ছাপ পড়ে রইল। হঠাৎ পুরো রাস্তা যেন কুয়াশায় ঢেকে গেল। রাকিব থেমে বুঝতে পারল সে আর সেই রাস্তার উপর নেই। চারদিকে একই রকম রাস্তা,
একই রকম গাছ, একই রকম বৈদ্যুতিক খুঁটি। যেদিকে যায় আবার সেই একই জায়গায় ফিরে আসে। ঠিক তখনই রাস্তার মাঝখানে একটি পুরনো সাইনবোর্ড চোখে পড়ল। ধুলোমাখা বোর্ডে লেখা সতর্কতা, 1998 সালে এই স্থানে একটি বাস দুর্ঘটনায় 37 জন নিহত হন। রাত 12টার পর এখানে কেউ থামবেন না। রাকিবের বুকের রক্ত হিম হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলতেই দেখল সেই সাদা কাপড় পরা মহিলাটি এবার একদম তার সামনেই দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু কান থেকে নাক পর্যন্ত জড়িয়ে থাকা এক ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, আজ তুমি আমার সঙ্গে বাড়ি যাবে। রাকিব চিৎকার করে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই তার কাঁধে বরফ ঠান্ডা একটি হাত এসে পড়ল। রাকিবের কাঁধে বরফ ঠান্ডা হাত পড়তে তার শরীর কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে জোরে চিৎকার করলো। কয়েক সেকেন্ড পর সাহস করে পিছনে তাকাতেই দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে, সাদা দাড়ি, ভেজা পাঞ্জাবি, হাতে একটি পুরনো লণ্ঠন। বৃদ্ধ শান্ত গলায় বললেন, পিছনে তাকিও না, ওরা চায় তুমি ভয় পাও, আমার সঙ্গে এসো। রাকিব আর কোনো প্রশ্ন না করে বৃদ্ধর পিছু নিল। তারা কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে লাগলো, কিন্তু কয়েক কদম যাওয়ার পরই পেছন থেকে ভেসে এলো শত শত মানুষের কান্না। ফিরে এসো, আমাদের একা রেখে যেও না। শব্দটা এত করুণ ছিল যে রাকিবের মন কেঁপে উঠল। সে একবার পেছনে তাকাতে চাইছিল। ঠিক তখনই বৃদ্ধ কড়া গলায় বললেন, যদি বাঁচতে চাও একবারও পেছনে তাকাবে না। রাকিব চোখ নামিয়ে সামনে হাঁটতে থাকলো। হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা থেকে আরো বরফ শীতল হয়ে গেল। লণ্ঠনের আলো কাঁপতে শুরু করলো। দূরে আবার সেই বাসের হেডলাইট দেখা গেল, কিন্তু এবার বাসটি মাটির উপর দিয়ে নয়, ধীরে ধীরে ভেসে তাদের দিকেই এগিয়ে আসছে। ইঞ্জিনের কোনো শব্দ নেই, শুধু জানালার ভেতর থেকে অসংখ্য হাত কাছে আঘাত করছে। বাসটি কাছে আসতেই দরজাটি নিচ থেকেই খুলে গেল। ভিতর থেকে সেই কন্ট্রাক্টর বেরিয়ে এলো। তার কণ্ঠে অদ্ভুত একরকম হাসি। বৃদ্ধ, তুমি আবার একজনকে নিয়ে পালাতে এসেছো। বৃদ্ধ লণ্ঠনটি উঁচু করে ধরলেন। লণ্ঠনে আলো পড়তেই কন্ট্রাক্টর কয়েক কদম পিছিয়ে গেল। তারপর রাগে চিৎকার করে উঠল, আজ তোমাদের কাউকে যেতে দেব না। হঠাৎ চারপাশের গাছপালা ডাল নিজেরাই নড়তে শুরু করলো। মাটি ফেটে কালো ধোঁয়া বেরিয়ে এলো। রাস্তার উপর একে একে দাঁড়িয়ে গেল মুখহীন মানুষগুলো। তারা সবাই একসঙ্গে রাকিবের দিকে হাত বাড়িয়ে দিল। বৃদ্ধ ফিসফিস করে বলল, এখনই দৌড়াও, সামনে যে আলোটা দেখছো ওইটাই শেষ পথ, আমি ওদের আটকে রাখবো। রাকিব দ্বিধা না করে দৌড় দিল। পেছন থেকে ভেসে এলো বৃদ্ধের শেষ চিৎকার, যাই হোক পেছনে তাকাবে না। রাকিব প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু হঠাৎ তার কানে ভেসে আসে, রাকিব, আমি তোমার মা, একবার পেছনে তাকাও। সেই কণ্ঠস্বর ছিল একদম তার মায়েরই মতো। রাকিবের পা থেমে গেল। ধীরে ধীরে সে মাথা ঘোরাতেই শুরু করলো, আর ঠিক তখনই তার চোখে পড়ল এমন এক দৃশ্য যা কোনো মানুষ জীবনে একবার দেখলে আর কখনো স্বাভাবিক থাকতে পারবে না। সেই বৃদ্ধ আর সেখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে ডজন ডজন মুখহীন ছায়ামূর্তি, আর তাদের মাঝখানে ভাসছে সেই পুরনো বাস। বাসের দরজায় দাঁড়িয়ে কন্ডাক্টর ভয়ঙ্কর হাসি হেসে বলল, তুমি শেষ পর্যন্ত তাকিয়েছ, এখন আর ফেরার পথ নেই। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। রাকিব অনুভব করলো কেউ আর হাত ধরে টানছে। এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করলো। তারপর দূর থেকে ভেসে এলো আজানের ধ্বনি। শব্দটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। ঠিক তখনই চারপাশের অন্ধকার কাঁপতে শুরু করলো। বাসের জানালার মুখহীন যাত্রীরা একসঙ্গে চিৎকার করে উঠল। কন্ডাক্টরের মুখ বিকৃত হয়ে গেল। সে রাগে গর্জে উঠল, না, ওকে নিয়ে যাওয়া যাবে না।
পরের মুহূর্তেই সব কিছুই মিলে গেল। রাকিব চোখ খুলে দেখলো সে রাস্তার পাশেই পড়ে আছে। ভোর হয়ে গেছে। কয়েকজন স্থানীয় মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে। একজন বলছে, ভাই আপনি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন, এই রাস্তায় রাতে কেউ আসে না। রাকিব কাপা গলায় রাতের সব ঘটনা খুলে বলল। লোকগুলো একে অপরের মুখের দিকে তাকালো। তারপর গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে বললেন, প্রায় 30 বছর আগে এই রাস্তায় একটি বাস দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। তারপর থেকে মাঝরাতে অনেকেই অদ্ভুত বাস দেখার কথা বলে। কেউ বলে ওটা অভিশাপ, কেউ বলে ক্লান্ত মানুষের ভ্রম। সত্যটা আজও কেউ জানে না। রাকিব আর কখনো সেই রাস্তা দিয়ে যায়নি। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। 1 বছর পর এক ঝড়ের রাতে একজন ট্রাক চালক পুলিশকে জানান সে একটি পুরনো বাসকে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। বাসের গায়ে লেখা ছিল শেষ যাত্রা। আর শেষ সিটের জানালার পাশে একজন যুবক বসেছিল, ভেজা শার্ট, আতঙ্কিত মুখ। ট্রাক চালকের দাবি, যুবকটি জানালায় হাত রেখে শুধু একটি কথাই বলছিল, এখানে থামবে না, পালিয়ে যান। লোকটি দেখতে অবিকল রাকিবের মতো ছিল। সেদিনের পর থেকে সেই রাস্তায় রাত 12টার পর খুব কমই মানুষ যেত। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই ছিল।